আপনি তো বিয়ে করে বউকে রেখে নিজের মতো পালিয়ে গেলেন, কিন্তু আমি জানি আমাকে কি কি সহ্য করতে হয়েছে। আপনি জানেন, প্রথমে তো বিয়ের বিষয়টা গোপন রাখা হয়েছিল, কিন্তু আপনি পালানোর পর সবাই সব জেনে গেল। আমি সবার কাছে হাসির পাত্র হয়ে গেলাম। প্রতিদিন নতুন করে লজ্জার সম্মুখীন হতে হতো। শেষ পর্যন্ত বাধ্য হয়ে স্কুল বদলাতে হলো। কারণ স্কুলে গেলে আমার সহপাঠীরা, এমনকি পুরো স্কুলের সবাই আমাকে নিয়ে হাসাহাসি করতো। কেবল আমার বিয়ে হওয়ার জন্য নয়, সেটা হয়তো মেনে নিত, কিন্তু আমাকে বর ফেলে পালিয়ে চলে গেছে এই বিষয়টাই যেন তাদের হাসির খোরাক হয়ে উঠল। সবাই মিলে নানান কথা বলতো। ছোটরা তো বটেই, বড়রাও তাতে যোগ দিত। এমনকি আপনার মা, আপনার নিজের মা, তার আচরণেও সেই একই অবহেলা। নুহা এক মুহূর্ত থেমে এক দীর্ঘশ্বাস ফেলল। তারপর ঠোঁটের কোণে একটি তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। আপনি তো চাইলেই পারতেন না বিয়ের আগেই পালাতে? তখন কি এত কিছু হতো? কিন্তু না, আপনি সেটা করেননি। আপনি সব কিছু ঘটতে দিলেন, তারপর নিজের মতো পালিয়ে গেলেন। এই বাড়িতে আসার পর থেকেই আমার জীবন থেকে সব হারানো শুরু। আমার সব স্বপ্ন, সব ইচ্ছে, সব রঙিন দিন যেন একে একে মুছে গেছে। আমার আব্বু আম্মুকে হারিয়েছি, কিন্তু জানেন, সবচেয়ে বড় যে জিনিসটা আমি হারিয়েছি, সেটা হলো আমার নিজেকে। আমি হারিয়েছি আমার হাসি, আমার খুশি, আমার সেই হ্যাপি লাইফ। সব কিছু যেন ধীরে ধীরে এক অদৃশ্য ধোঁয়ায় হারিয়ে গেছে। নুহা চুপ করে কিছুক্ষণ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো, যেন নিজের কথার ভার নিজেই সামলাতে পারছে না। তারপর ধীরে ধীরে মাথা তুলে বলল, আমি তো এমন ছিলাম না। আমি ছিলাম প্রাণবন্ত, হাসি খুশি। জীবন নিয়ে দারুণ স্বপ্ন ছিল আমার, কিন্তু সবাই মিলে আমাকে বাধ্য করেছে এমন হতে। তারা আমাকে এমন এক মানুষে পরিণত করেছে যাকে আমি নিজেই চিনতে পারি না। আমি নিজেকেই হারিয়ে ফেলেছি। এবার আপনি বলুন, এখন আমার কি করা উচিত? আমার কি আপনার ফিরে আসার আনন্দে উৎসব করা উচিত? হাসি খুশি হয়ে সবাইকে জানানো উচিত যে আমার স্বামী ফিরে এসেছে? নাকি আপনার বাবার কথা মেনে নেওয়া উচিত? নুহার ঠোঁটের কোণে এক তিক্ত হাসি ফুটে উঠল। কিন্তু তার থেকেও বড় কথা জানেন, এই পৃথিবীতে যত মানুষকে আমি অপছন্দ করি, তার মধ্যে আপনি সবার আগে। আর সে আপনাকে নিয়ে পুরো জীবন কাটাবো? কখনোই না, প্রশ্নই আসে না। আমি তো আপনার সাথে এক মুহূর্ত কাটাতে চাই না। আপনার অনুপস্থিতি যতটা যন্ত্রণা ছিল, আপনার উপস্থিতি আমার জন্য তার থেকেও বেশি অসহনীয়। এত কিছুর পরেও আজকে আপনি হঠাৎ ফিরে এলেন, আর আমাকে আপনার সাথে সংসার করতে হবে। বাহ, সবার কি সুন্দর বিচার, তাই না? আহির গভীর এক নিঃশ্বাস নিল। কণ্ঠস্বরে অনুতাপের স্পর্শ, কিন্তু চোখে এক ধরনের নির্লিপ্ততা। নুহা, আমি জানি না আমার কি বলা উচিত, তবে আপনার কেন মনে হলো যে আমি আপনার সঙ্গে সংসার করার জন্য এত বছর পর ফিরে এসেছি? আরে আমি তো ভেবেছিলাম এতদিনে সব ঠিক হয়ে গেছে। সবাই হয়তো নিজেদের ভুল বুঝতে পেরে সেগুলো শুধরে নিয়েছে। আমি ভেবেছিলাম আপনি হয়তো এই সময়ের মধ্যে বিয়ে করে নিজের মতো করে সেটেল হয়ে গেছেন। কিন্তু বাড়ি ফিরে এসে এই পরিস্থিতি দেখতে হবে, এটা সত্যি আমার ভাবনার বাহিরে ছিল। আহির কিছুক্ষণ থেমে গভীর এক দীর্ঘশ্বাস নিয়ে তার কথা বলা শুরু করলো আবার। যাই হোক, একটা কথা স্পষ্ট করে বলি, আপনি একা নন। আমিও চাইনি সম্পর্কটা নিয়ে আর এগোতে। তাই আমার দিক থেকে আপনাকে কখনোই এই সম্পর্ক মানতে বলা হবে না। আপনি যাই চান তাই হবে। আপনার জন্য যা সঠিক মনে হবে আপনি সেটাই করতে পারবেন। আমি বা কেউ আপনাকে জোর করব না। এই বলে আহির পেছন ঘুরে চলে যেতে উদ্যত হলো, কিন্তু কিছুটা দূর গিয়ে থেমে গেল, যেন তার মনে হলো কিছু বলা এখনো বাকি রয়ে গেছে। ফিরে তাকালো নুহার দিকে, গলায় ভারী কণ্ঠস্বর নিয়ে বলল, আর হ্যাঁ, সব কিছুর জন্য সরি। পারলে আমাকে ক্ষমা করবেন। আর যদি সেটা সম্ভব না হয়, এই ঘৃণাটা বাঁচিয়ে রাখুন, আপনার যা ইচ্ছে। এই বলে আহির দ্রুত সেখান থেকে চলে গেল। তার কথাগুলো যেন চারপাশে এক গভীর নীরবতা রেখে গেল। আহির খাটে হেলান দিয়ে বসে আছে, চোখে মুখে গাম্ভীর্য। বাবলেসীন দৃষ্টিতে শূন্যে তাকিয়ে আছে, যেন কোনো এক গভীর চিন্তায় নিমগ্ন। পাশে বসে থাকা ঈশান খানিকটা উদ্বিগ্ন চোখে তাকে দেখছে। আর ঘরের ভেতর পায়চারি করছে সালমান। সে নিজেই নিজের সঙ্গে কথা বলছে, স্বভাব সুলভ ভঙ্গিতে রসিকতা মিশিয়ে। এর জন্যই তো বলছিলাম, আহির, তুই ইতালি থেকে গার্লফ্রেন্ড নিয়ে আয়। এত বড় দেশ, সেখানে কি মেয়ের অভাব ছিল? কত সুন্দর সুন্দর মেয়ে আছে। অবশ্য নুহাও কম সুন্দর না, কিন্তু সমস্যা হচ্ছে সে তোকে তো স্বামী হিসাবে মানেই না। আমি বলি কি ভাই, তুই আসলেই বেঁচে গেছিস। ঈশান কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে বলল, বেঁচে গেছে কিভাবে?
সালমান হাসতে হাসতে বলল, আরে ভাই কিভাবে আবার? বিয়ে করার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। অন্তত আমার কাছে তাই মনে হয়। আমি তো ছোটোবেলা থেকে দেখে আসছি আমার ড্যাড কীভাবে 3 বেলা মমের জাড়ি খায়। বিয়ে মানেই জীবনের সব রং ফিকে হয়ে যাওয়া। তাই আমি বলছি এসব বাদ দে, আমার সঙ্গে চল, ইতালি ফিরে যাই। আমি ওর বন্ধু, ওর ভাইয়ের মতো ওকে বাঁচাতে চাইছি। আর আহিরের মুখের দিকে তাকালে মনে হচ্ছে ও বাঁচতেই চায় না। ঈশান একটু হেসেই বলল, আহির ভাই, এটা কি সত্যি? আহির গম্ভীর কণ্ঠে বলল, তোরা দুজন? ঈশান তুই নিজের ঘরে যা, আর সালমান তুইও যা। ঠিক তখনই দরজায় উপস্থিত হলো নিশি। মুখে একরাশ উদ্বেগের ছাপ, চোখে দ্বিধা। ভিতরে আসতে পারি? সালমান কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে বলল, এসে যখন পড়েছেন তখন তো আর না বলতে পারি না। নিশি খানিকক্ষণ চুপ থেকে বলল, আমি বলতে চাইছিলাম আপু আপনার সঙ্গে থাকতে চায় না। সে এতদিন অনেক কষ্ট সহ্য করেছে, তার কষ্ট আর বাড়াবেন না। আপু এই বিয়েটা মেনে নিতে পারবে না। আপনি যদি চাচ্ছুকে বলেন, উনি হয়তো আপনার কথা শুনবেন। এক মুহূর্তের নীরবতা নেমে এলো ঘরে। তারপর হঠাৎই সালমান হেসে উঠল। তবে সেই হাসির মাঝে ছিল এক প্রকার তিক্ততা। 6 বছর আগে ও যখন বাঁচতে চেয়েছিল তখন কেউ ওর কথা শুনেনি। আর আজ যখন সে নিজেই মরতে চাইছে তখন কেন সবাই ওর কথা শুনতে চাইছে? নিশি চমকে উঠে বলল, মরতে চাইছে মানে? সালমান ঠোঁট বাঁকিয়ে বলল, আপনার এই ছোটো মাথায় এত বড় কথা ঢুকবে না। নিশি আবার চোখ শুরু করেই বলল, আপনার মাথা হয়তো ছোট হতে পারে, কিন্তু বোঝার জন্য যথেষ্ট ব্রেন আছে, যেটা আপনার মোটা মাথায় নেই। সালমান বিরক্ত হয়ে বলল, জানতো, নিজের কাজ করুন। কথা বললেই কাটা বের হয়, একদম মরুভূমির উন্নত জাতের ক্যাকটাস। আহির বিরক্ত হয়ে বলে উঠল, সালমান চুপ কর না। নিশি তুমি যাও, আমি ব্যাপারটা দেখছি। নিশি ফিরে দাঁড়ালো। যাওয়ার সময় এক পলক সালমানের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, আমি যদি ক্যাকটাস হই তাহলে আপনি নিশ্চয়ই মরুভূমির শুকনো বালু। সুন্দর কিছু তো ধরতেই পারেন না, শুধু বাতাসে উড়ে বেড়ান। অবশ্য আপনাকে আরেকটা নাম দিতে পারি, হ্যাঁ, মারমোটেশ। বলে সে চলে গেল, মাথা উঁচু করে আত্মবিশ্বাসী ভঙ্গিতে। ঘরের মধ্যে মুহূর্তের মধ্যে নিস্তব্ধতা নেমে এলো। তারপর ঈশান আর আহির একসঙ্গেই হেসে উঠল। সালমান মুখটা বিরক্তিতে কুঁচকে বলল, কি বলে গেল? মার মোশেট? সেটি আবার কি? ঈশান হাসতে হাসতে বলল, বানরের এক নির্দিষ্ট প্রজাতি। অবশ্য ভুল কিছু বলেনি। সালমান হতবাক হয়ে বলে উঠল, কি, এত বড় সাহস? আমাকে বানর বলে গেল? নুহা খাবার টেবিলের সামনে এসে থমকে দাঁড়ায়। বাহিরে ডেকোরেশনের দৃশ্য দেখে বিস্মিত হয়ে বলে, আঙ্কেল, বাহিরে এসব কি হচ্ছে? রৌফ মেয়ের শান্ত গলায় উত্তর দেন, কেন, কালই তো সব বলেছিলাম আজ বাড়িতে একটি অনুষ্ঠান হবে, তারই প্রস্তুতি চলছে। নুহা চোখ দুটো মুহূর্তে ক্রোধে জ্বলে ওঠে। কণ্ঠে অভিমান মিশিয়ে সে বলল, আপনি আমার অনুমতি না নিয়ে এসব করতে পারেন না। আমি এই বিয়েটা মানি না, আর ভবিষ্যতে কখনো মানবও না। রব মীর সামান্য চুপ থেকে আবার গম্ভীর কণ্ঠে বললেন, নুহা, যেটা হয়ে গেছে সেটা আর বদলানোর সুযোগ নেই। তুমি চাও বা না চাও, মানো বা না মানো, আহির এখন তোমার স্বামী। এই সত্য মেনে নিতেই হবে। এই নিয়ে আর কোনো আলোচনা আমি চাই না। নুহা হতবাক হয়ে বলল, আপনি এমনভাবে কথা বলছেন যেন আমার কথার কোনো মূল্যই নেই। এটা আমার ব্যক্তিগত বিষয়। আমি সিদ্ধান্ত নিব আমি কার সঙ্গে থাকবো আর কার সঙ্গে থাকবো না। রকমির এবার আরও দৃঢ় স্বরে বললেন, এটা কখনোই কেবলমাত্র তোমার ব্যক্তিগত ব্যাপার ছিল না নুহা, এখন পুরো পরিবার এতে জড়িয়ে গেছে। তাই তোমাকে সব কিছু মেনে চলতেই হবে। যত দ্রুত এটা স্বীকার করবে ততই তোমার জন্য ভালো হবে, আমাদের জন্য। এক মুহূর্তে আফিয়া বেগম নরম কণ্ঠে বললেন, নুহা, দাদুমণি আমার সাথে চলো, তোর সাথে কিছু কথা আছে। নুহা অসহায়ের মতো তাকিয়ে বলল, কিন্তু দাদি, উনি আমার উপরে এভাবে জোর খাটাতে পারেন না। আফিয়া বেগম কোনো উত্তর না দিয়ে স্নেহভরে নুহার হাত ধরে টেনে নিয়ে গেলেন। এই পুরো দৃশ্যর মাঝে চুপচাপ বসে থাকা আহির এবার মুখ খুলল। শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, আব্বু, তুমি আবারও কিন্তু ভুল করছো। কেন করছো এসব? আমি কি একবারও বলেছি যে আমি এই বিয়েটা মেনে নিতে চাই? একবারও কি জিজ্ঞেস করেছো আমি কি চাই? শুধু নুহা নয়, আমিও এসব চাই না। রব মীর কঠোর স্বরে বললেন, তুমি কি চাও না? বিয়ে তো হয়েই গেছে আহির, তুমি ভালো করেই জানো আমাদের পরিবারে ডিভোর্স হয় না। তাই চাও বা না চাও তোমাকে এটা মেনে নিতেই হবে। এবার আমি আর কোনো ভুল বরদাস্ত করব না। আহির দাঁতে দাঁত চেপে রাগ সামলানোর চেষ্টা করল। কয়েক মুহূর্তে নীরব থাকার পর ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে বলল, তোমার যা ইচ্ছে করোগে, তবে হ্যাঁ, এবার যদি আমি কোনো ভুল করি
তাহলে সেটা শোধরাবো না। আমি এসবের মধ্যে নেই। এইটুকু বলে আহির দ্রুত উঠে চলে গেছে। নিশি আর অনন্যা করিডোর ধরে দৃঢ় পায়ে এগিয়ে আসছিল। বাতাসে এক ধরনের অদ্ভুত স্থবিরতা, চারপাশের পরিবেশ আরও কিছুটা আঁচ করতে পারছে। হঠাৎ করে তাদের পথ রোধ করলো সালমান আর আহির। সালমান ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি টেনে বলল, এই যে মহামারী, আপনার বোনটি কোথায়? নিশি ব্রু কুঁচকে তাকালো। বিনয়ের সুরে বলল, কি বললেন আপনি? সালমান এক ধাপ এগিয়ে গিয়ে বলল, বৌদির নাকি আপনি? কানে শুনেন না? আহির বিরক্ত হয়ে সালমানের দিকে তাকিয়ে কঠিন কণ্ঠে বলল, সালমান, কি করছিস তুই? কিন্তু নিশির মধ্যে কোনো উত্তেজনা দেখা গেল না। শান্ত গলায় বলল, আপুর খোঁজ কেন চাচ্ছেন? আপু যা বলার স্পষ্ট করে বলেই দিয়েছে। সালমান কপালে হাত ঠেকিয়ে ভান করলো যেন সে গভীর দুঃখে ডুবে আছে। তারপর একরকম নাটকীয় ভঙ্গিতে বলল, এই দেখো, নিজেই নিজের বোনের খবর রাখে না। হাস্যকর, আপনার বোনটি হঠাৎ করে বলে দিলেন আহিরকে মানতে রাজি না। মানে আমি বলতে চাইছি মেনে নেবেন। বাবা যায়। নিশি হতভম্ব হয়ে গেল। এমনটা কিভাবে সম্ভব? এমন সময় সালমানের ফোন বেজে উঠল। এক ঝলক স্ক্রিনের দিকে তাকিয়ে হেসে ফেলল। আহির, বাকিটা তুই বল। আমার 3 নাম্বার গার্লফ্রেন্ড ফোন করেছে, তাও 2 দিন পর। এমন সুযোগ হাতছাড়া করা যায় নাকি? বলে সে একরকম গুনগুন করতে করতে সেখান থেকে চলে গেল। নিশি কিছুক্ষণ তার চলে যাওয়ার দিকে তাকিয়ে থেকে মুখ ঘুরিয়ে আহিরের দিকে তাকালো। জি আহির ভাই, উনি কি বলে গেলেন? আপু কি সত্যি এমন বলেছে? আহির কিছুক্ষণ নীরব থাকলো, যেন তার ভিতরে সন্দেহের দোলাচল চলছে। তারপর দৃঢ়স্বরে বলল, আম্মু বললেন উনি রাজি হওয়ার পরই এইসব আয়োজন করা হয়েছে। আমি নিজেই ওনার সঙ্গে দেখা করতে চাই, জানতে চাই উনি সত্যি রাজি হয়েছেন কিনা। কিন্তু কেন? আর উনি এখন কোথায়? এতক্ষণ চুপ করে থাকা অনন্যা বলে উঠল, আমি তো আপুকে বাহিরে যেতে দেখলাম। সন্ধ্যার নরম আলো ধীরে ধীরে মীর বাড়ির চারপাশে নেমে এসেছে। গাঢ় নীল আকাশে মিটিমিটি তারা ঝিলমিল করছে। বাহারি রঙের আলোয় আলোকিত চত্বরটি সজ্জিত করা হয়েছে ফুলের মালা, ঝাড়বাতি আর দৃষ্টিনন্দন সাজসজ্জায়। গেস্টরা একে একে আসতে শুরু করছে, সবার মুখে আন্তরিক হাসি। মীর মহলে প্রশস্ত দরজার সামনে অতিথিদের উষ্ণতায় অভ্যর্থনা জানানো হচ্ছে সবাইকে। ভিতরে জলমলে সাজের মাঝে অতিথির কোলাহল আর মৃদু হেসে আলাপের শব্দ ভেসে আসছে। মীরমহলের আলো জলমলে পরিবেশের মাঝে একটা অদ্ভুত অস্বস্তি ছড়িয়ে পড়ছে। বাড়ির সবার মুখ থেকে হাসি হারিয়ে গেছে, কপালে চিন্তার ভাঁজ। একটু আগেও যে অতিথিরা আসায় এক উৎসব মুখর পরিবেশ ছিল, এখন সেখানে নীরবতা নেমে এসেছে। কারণ একটাই, নুহাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। বাড়ির সবাই ড্রয়িং রুমে বসে আছে। আরিফা বেগম রাগে গজগজ করতে করতে ঘরে পায়চারি করছেন। মুখে স্পষ্ট ক্ষোভ, কপালের শিরাগুলো টান টান। এই মেয়ে কি আমাদের মান সম্মানের পিছনেই লেগে আছে? সকালে পর্যন্ত না করছিল, হঠাৎ করে রাজি হয়ে গেল, আর এখন উদাও। এটা কি ধরনের আচরণ? এখন কি হবে? বাহিরে সবাইকে মুখ দেখাবো কেমন করে? তার কণ্ঠে বিরক্তি আর অপমানের ছায়া স্পষ্ট, যেন নিজের মধ্যেই প্রশ্ন করে চলেছেন, কিন্তু কোনো উত্তর খুঁজে পাচ্ছেন না। আপিয়া বেগম ধীরস্থির কণ্ঠে বললেন, শান্ত হও বৌমা, নুহা এমন কিছু করবে না যাতে আমাদের সম্মানহানি হয়। কিন্তু আরিফা বেগমের মন তাতে প্রশান্ত হলো না। তিনি হতাশ কণ্ঠে বললেন, আম্মা, আপনি এখন এসব বলছেন? মেয়েটার আচরণ কি স্বাভাবিক মনে হচ্ছে আপনার? এরই মধ্যে ঈশান ঘরে ঢুকলো, মুখে গভীর উদ্বেগের ছাপ। সে সোজা আহিরের দিকে এগিয়ে এসে বলল, আহির ভাই, আমি জানতে পেরেছি নুহা কোথায়। আহির এক মুহূর্ত চুপ করে থাকলো, তারপর গম্ভীর কণ্ঠে বলল, আমাকে নিয়ে চল। তবে এখনই বাড়ির কাউকে কিছু বলবি না। গাড়িটা ধীরগতিতে এসে থামলো একটা অনাথ আশ্রমের সামনে। সন্ধ্যার আবছা আলোয় জায়গাটা যেন আরও নির্জন আর শান্ত মনে হচ্ছে। আহির আর ঈশান দ্রুত ভেতরে প্রবেশ করল। ঘরের ভেতরে নুহা বসেছিল ছোট্ট ছোট্ট শিশুদের মাঝে, গল্পের এক নতুন জগৎ গড়ে তুলেছে। তার চোখে প্রশান্তি, ঠোঁটের কোণে অল্প হাসি। কিন্তু হঠাৎ সামনে আহিরকে দেখে থমকে যায়, চোখে মুখে বিস্ময়ের ছাপ। এটা যেন সে একদমই আশা করেনি। আহির এক মুহূর্ত অপেক্ষা না করে সোজা নুহার সামনে গিয়ে দাঁড়ালো। গম্ভীর কণ্ঠে বলল, নুহা, বাড়িতে সবাই আপনার অপেক্ষা করছে, চলুন। নুহা অবাক হয়ে তাকালো, কপালে সামান্য ভাঁজ পড়ে গেল। আপনি এখানে কি করছেন? আর আমি আপনার সঙ্গে কোথাও যাব না, আপনি চলে যান। আহিরের চোখে মুখে কোনো পরিবর্তন হলো না। যখন পালানোর ইচ্ছে ছিল তখন রাজি হলেন কেন? সবসময় আপনার মর্জি মতো চলবে না, এটা বুঝতে হবে। নুহা গভীর শ্বাস নিল, যেন রাগ সামলানোর চেষ্টা করছে।
তারপর শান্ত অথচ তীক্ষ্ণ কণ্ঠে বলল, আমি আগেও বলেছি আমি আপনাকে স্বামী হিসেবে মানি না। আপনার সঙ্গে সারা জীবন কাটানোর কোনো মানেই হয় না। সেটা না হয় বাড়িতে গিয়ে সবার সামনে বলবেন। এখন চলুন, আমাকে জোর করতে বাধ্য করবেন না। ঈশান, ওনাকে নিয়ে আয়। কিছুক্ষণ পর নুহা ঈশানের সঙ্গে বেরিয়ে এলো। তবে আগের মতো রাগ আর অভিমান তার মুখে ছিল না, বরং যেন শান্ত স্থির ছিল। আহির অবাক হলেও কিছু বলল না। নুহা, ঈশান আর আহির বাড়ির দরজায় এসে থামতে রহমির রাগান্বিত কণ্ঠে গর্জে উঠল, কোথায় ছিলে তুমি? বিয়েতে রাজি হওয়ার পর এই নাটকের মানে কি? ঈশান শান্তভাবে বলল, মামু, ও তো চলে এসেছে, এটা নিয়ে আর কথা বাড়িও না। কিন্তু আরিফা বেগম চুপ করে থাকলেন না। রাগী গলায় বললেন, চলে এসেছে? তাতেই কি সব শেষ হয়ে গেল? আমাদের কি অবস্থা হয়েছিল সেটা জানো? বাড়িতে অতিথি ভর্তি, লজ্জায় মাথা কাটা যাওয়ার অবস্থা। আমার এখন তোমাদের সঙ্গে তর্ক করার সময় নেই। নুহা, যাও, তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আসো। নুহা কিছু না বলে দ্রুত সিঁড়ি বেয়ে উপরে উঠে চলে গেল। তবে যাওয়ার আগে এক ঝলক চোখে যেন কিছু একটা ছিল, অপ্রকাশিত এক অনুভূতি, হয়তো তিক্ততা, হয়তো অন্য কিছু। কিছুক্ষণ পর উপরের দিক থেকে নুহার কণ্ঠ ভেসে এলো, আহির, একবার উপরে আসুন, আপনার সঙ্গে দরকারি কথা আছে। আহির চুপচাপ এক মুহূর্ত দাঁড়িয়ে রইল, যেন অনুমান করতে চেষ্টা করছিল কি অপেক্ষা করছে তার জন্য উপরে। ঘরে পা রাখতে আহির এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল, চোখ আটকে গেল সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটির ওপর। নুহা, লাল রঙের সূক্ষ্ম জরির কাজ করা শাড়িতে, সেজন্য অন্যান্য এক দীপ্তিতে উদ্ভাসিত। হালকা সাজ তার সৌন্দর্যকে আরও আকর্ষণীয় করে তুলেছে। কোমল গাত্রবর্ণে গহনার ক্ষীণ আভা মিশে এক মোহময় পরিবেশ সৃষ্টি করেছে। আহির কিছুক্ষণের জন্য যেন ভুলেই গেল শ্বাস নিতে। নুহা ঠোঁটের কোণে এক সিলতে হাসি টেনে বলল, আসলেন অবশেষে। নুহার কণ্ঠে আহির বাস্তবে ফিরে এলো। দ্রুত চোখ সরিয়ে নিয়ে খানিকটা স্বাভাবিক ভঙ্গিতে বলল, আপনার পরিকল্পনা নষ্ট করার জন্য দুঃখিত। আপনার মনে হয় না আপনি ভুল করেছেন? আপনি ভালো করেই জানেন এতে আব্বুর মান সম্মানের ব্যাপার ছিল। আমি সেটা আরও একবার নষ্ট হতে দিতে পারিনি, তাই এসব করেছি। নুহার দৃষ্টি মুহূর্তের জন্য তীক্ষ্ণ হয়ে উঠল। দৃঢ়ভাবে এগিয়ে এসে বলল, ভুল? হ্যাঁ, একটা ভুল করেছি। অন্য কোথাও যাওয়ার কথা ভাবা উচিত ছিল। আমি ভেবেছিলাম এখনকার নাটক শেষ হলে ফিরে আসব, তাই বেশি দূরে যাইনি। তবে আপনি এমন কিছু করবেন তা আশা করিনি। যাক, সে কথা। মূল বিষয়ে আসি। আমি নিচে যাব, সবার সঙ্গে দেখা করব, তবে আমার একটা শর্ত আছে। নুহা ধীরে ধীরে একটা কাগজ এগিয়ে দিল আহিরের দিকে। চোখের নির্লিপ্ত এক অভিব্যক্তি, যেন এই কাগজ শুধু একটা শর্ত নয়, বরং এক পাক্ষিক ঘোষণাপত্র। এগুলোই আমার শর্ত, বা হয়তো আপনার জন্য শাস্তি। তবে আপনি চাইলে শর্ত নাই মানতে পারেন, তাতে আমার কিছুই যায় আসে না। যদি শর্ত না মানেন, আমি এই মুহূর্তেই বাড়ি ছেড়ে চলে যাব। কেউ আমাকে আটকাতে পারবে না। তবে এতে আমার মনে হয় না আপনার আর আপনার বাবার খুব একটা লাভ হবে। এতগুলো অতিথির সামনে অসম্মানেরও তো একটা ব্যাপার আছে, তাই না? আমিও চাই না এমন কিছু করতে, আর আপনাকেও মানতে পারবো না। তাই আমার কাছে একটা লাস্ট অপশান মনে হলো। আহির কাগজটি হাতে নিল, ঠোঁটের কোণে মুচকি হাসির রেখা ফুটিয়ে কিছুক্ষণ চুপ থেকে অবশেষে শান্ত গলায় বলল, ঠিক আছে, আমি রাজি। নুহাকে ঘরে নিয়ে আসার পরপরই নিশি দ্রুত তার কাছে ছুটে এলো। তার চোখে বিভ্রান্তি আর বিস্ময়ের ছাপ স্পষ্ট। আপু, তুমি এসব কি করলে? সবার সামনে সব কিছু মেনে নিলে? তুমি আহির ভাইকে মেনে নিয়েছো, কিন্তু কেন? কি করছো তুমি এসব? নুহা শান্ত চোখে নিশির দিকে তাকালো, যেন সে আগে থেকে জানতো এমন প্রশ্ন করবে। দৃঢ়কণ্ঠে উত্তর দিল, নিশি, আমি যা করেছি ভেবে করেছি, তুই চিন্তা করিস না। এবার রৌফমিরের জালে তাকেই আমি ফাঁসাবো। নিশি বিস্ময়ে চোখ বড় বড় করে তাকিয়ে থাকলো। তার ঠোঁট নড়ল, যেন কিছু বলতে চাই, কিন্তু ঠিক তখনই দরজার ওপাশ থেকে গলার আওয়াজ এলো, নুহা আপু, দরজা বন্ধ করেছো কেন? দরজা খোলো। নুহা এক মুহূর্ত থেমে নিশির দিকে তাকালো, তারপর দৃঢ়পায়ে এগিয়ে এসে দরজা খুলল। দরজা খোলার সঙ্গে সঙ্গে হুড়মুড় করে ঘরের ভিতরে ঢুকলো অনন্যা, ঈশান আর সালমান। তারা তিনজন দ্রুত দরজাটা আটকে ঘুরে দাঁড়ালো। বাহিরে থাকা আহিরের প্রবেশের পথ সম্পূর্ণ বন্ধ হয়ে গেল। নিশি হতবাক হয়ে বলল, এটা তোমরা কি করছো? অনন্যা হাসি সুরে বলল, আসলে আম্মু আর দাদি বলেছে আহির ভাই আজ থেকেই ঘরে থাকবে। সালমান মুচকি হেসে যোগ করল, আর যেহেতু এটা ওর ফার্স্ট নাইট, তাই আমরা দরজা আটকাইলাম। নিশির চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। এক ঝটকায় সামনে এসে উত্তেজিত কণ্ঠে বলল, এসব কি করছিস অনন্যা?
আর আহির ভাই এখানে থাকবে মানে? তাহলে আমি কোথায় থাকবো? সালমান কৌশলী হাসিতে বলল, আপনি মরুভূমিতে যান, আর নয়তো বন জঙ্গলে চলে যান। নিশি চোখ কুঁচকে তীব্র কণ্ঠে বলল, বন জঙ্গলে যাব মানে? বন জঙ্গলে তো আপনার মতো বাদরেরা থাকে। সালমান অনায়াসে ভঙ্গিতে কাজ জাগিয়ে বলল, সাপেরা কি জঙ্গলে থাকে না? নিশি ক্ষুব্ধ হয়ে বলল, আপনি আমাকে সাপ বললেন? সালমান হাসি চেপে রেখে বলল, কথায় কথায় না বুঝে ফুসফুস করেন। সাপ বলবো না তো কি ব্যাঙ বলবো? সালমানের কথায় নিশির চোখ জ্বলে উঠল, আর আশেপাশে সবাই হাসিতে ফেটে পড়ল। ঈশান শান্ত গলায় বলল, তোরা থাম তো, যা করতে এসেছিস সেটা কর। আর নিশি, তুই অনন্যার সাথে থাকবি। যদি সমস্যা হয় তাহলে কাল তোর জন্য আলাদা রুম রেডি করে দিব। আপাতত চুপ কর বোন। তারপর আহিরের দিকে তাকিয়ে বলল, আহির ভাই, টাকা বের করো। আহির ব্রুকুসকে তাকালো, যেন ঠিক বুঝতে পারছে না ব্যাপারটা কোথায় গড়াচ্ছে। কিছুটা অবাক হয়ে বলল, তোরা তখন থেকে কি করছিস, আর এখন নিজের ভাইয়ের কাছ থেকে এভাবে টাকা নিবি? সালমান অনায়াসে ভঙ্গিতে কাজ জাগিয়ে বলল, তোর কাছ থেকে নেবে না তো কি তোর বাপের কাছ থেকে নেব? তাছাড়া এমন করছিস কেন? আহির, 6 বছর পর বউ পেয়েছিস, সেই খুশিতে তোর আমাদের ধরে ধরে টাকা দেওয়া উচিত। সালমান এক ঝলক হাসি দিল, তারপর চোখ টিপে যোগ করলো, টাকা না দিলে কিন্তু ভেতরে ঢুকতে দিব না, ফাইনাল। ভাবি কিন্তু ঘরে আছে, এবার আর বলিস না যে তুই যেতে চাস না। ঈশান খানিকটা চুপ থেকে বলল, হ্যাঁ আহির ভাই, এত বছর পর বিদেশ থেকে ফিরেছ, এইটুকু দাবি তো করতেই পারি। আর আগের বার আমরা এই সুযোগটা পাইনি, কারণ তুমি তো। ঈশান অর্থপূর্ণ একটা বিরতি দিল, যেন ইঙ্গিতপূর্ণ কিছু বলছে। তারপর গলায় সামান্য কৌতুকের সুর এনে বলল, এবার আর টাকা না দিয়ে তোমাকে বাসর ঘরে মানে নুহার কাছে যেতে দিচ্ছি না। আহির বিরক্ত চোখে তাকালো, তোরা দুইজন কত লাগবে বল? অনন্যা তাড়াহুড়ো করে বলল, 10,000 হলেই হবে। আহির এক দৃষ্টিতে অনন্যার দিকে তাকালো, তারপর চোখ কুঁচকে বলল, অনন্যা, তুই 10,000 বানান করতে পারিস? অনন্যা ঠোঁট ফুলিয়ে বলল, ভাইয়া দাও না, অনেক রাত হয়ে গেছে। আহির এক দীর্ঘ নিঃশ্বাস ফেলল, যেন এই ঝামেলায় জড়িয়ে পড়ার জন্য নিজেকেই দোষারোপ করছে। খানিকটা বিরক্ত গলায় বলল, আমার কাছে এখন টাকা নেই, গেস্ট রুমে ওয়ালেট আছে, সকালে নিস। সালমান সঙ্গে সঙ্গে মাথা নাড়ল, যেন এই সিদ্ধান্ত কিছুতেই মানবে না। না না, তা হবে না, এখনই লাগবে। তুই আমাদের সাথে চল। এত ড্যাম্পারেট হচ্ছিস কেন বাবির কাছে যাওয়ার জন্য? আহির এক মুহূর্তে চুপ করে থাকলো, তারপর বুঝতে পারলো এদের সঙ্গে তর্ক করে লাভ নেই। সামান্য হাসলো, তারপর মাথা জাকিয়ে বলল, ঠিক আছে চল। সালমান আর ঈশান খুশিতে একে অপরের দিকে তাকালো। অনন্যা হেসে হাততালি দিল। নিশি অসহায়ের মতো তাকিয়ে থাকলো। আহির ঘরের ভিতরে পা রাখতেই সালমান দরজাটা ঠেলে বন্ধ করে দিল। মুখে দুষ্ট হাসি, চোখে কৌতুকের ঝিলিক। অল দ্য বেস্ট। আহির খানিকটা অস্বস্তিতে দরজার দিকে একবার তাকালো, তারপর দৃঢ় পায়ে সামনে এগিয়ে গেল। ঘর জুড়ে এক ধরনের চাপার নীরবতা, যেন বাতাসও নিঃশব্দে অপেক্ষা করছে। নুহা খাটে হেলান দিয়ে বসে আছে, হাতে ফোন, মনোযোগ তার স্ক্রিনে। আহির কয়েক কদম এগিয়ে এলে নুহা পাশে রাখা একটা বালিশ তুলে তার দিকে বাড়িয়ে দিয়ে নিস্পৃহে স্বরে বলল, দেখুন, এক ছাদের নিচে থাকতে হয়তো বাধ্য, কিন্তু এক বিছানায় আপনার সঙ্গে নো ওয়ে। আহির বালিশটা নিয়ে নিল, এক মুহূর্তে চুপচাপ দাঁড়িয়ে থাকলো, তারপর মৃদু স্বরে ফিস ফিস করলো, আমার বিছানা, আমার ঘর, আর আমাকেই বলো সর। নুহা ব্রুকুসকে তাকালো, কিছু বললেন? আহির একটু হেসে বালিশটা হাতে নিয়ে সোফার দিকে এগোলো। বসতে বসতে কেবল একবার পিছন ফিরে তাকালো, চোখে যেন গভীর এক খেলা করছিল কেমন। বলছিলাম আপনাকে শাড়িতে অপূর্ব সুন্দর লাগে, আর একটা সুযোগ যখন পেয়েছি ভাবছি কাজে লাগাবো। নুহার হাত থমকে গেল, ফোনের স্ক্রিনে আর মনোযোগ থাকলো না। অবাক হয়ে আহিরের দিকে তাকালো, সুযোগ বলতে এর লোক কী বোঝাতে চেয়েছে? পরদিন সকালে নুহা ভার্সিটির জন্য প্রস্তুত হয়ে নিচে নামতেই আরিফ এক শীতল দৃষ্টিতে তার দিকে তাকালো। তীক্ষ্ণ দৃষ্টিতে প্রশ্ন করল, কোথায় যাচ্ছ? নুহা পিছন ফিরে তাকিয়ে ঠোঁটে এক মৃদু হাসি ফুটিয়ে বলল, আপনি হঠাৎ এমন প্রশ্ন করছেন, আমি কোথায় যেতে পারি? আরিফ একটু কড়া গলায় উত্তর দিল, শুধু ভার্সিটি গেলেই তো হবে না, সংসারের দায়িত্বও নিতে হবে। নুহা কিছুটা অবাক হয়ে তার দিকে তাকিয়ে বলল, মানে? আরিফা তীক্ষ্ণ ভঙ্গিতে বলল, মানে রান্নাঘর থেকে শুরু করে এবারের সব দায়িত্ব তোমাকেই নিতে হবে। ছেলের বউকে সব বুঝিয়ে দিয়ে আমি এবার এসব কিছু থেকে মুক্ত হতে চাই। নুহা খানিকটা অবাক হয়ে কিছু বলতে চাচ্ছিল, কিন্তু ঠিক তখনই সিঁড়ি থেকে আহিরের গলা শোনা গেল, আম্মু, আজকের মতো ওনাকে ছেড়ে দাও, ওনার পরীক্ষা আছে, আগে সেটা দিয়ে আসুক, তারপর তোমার পরীক্ষা দিবে, তাই না নুহা? নুহা একবার আহিরের দিকে তাকালো, তারপর একটুখানি বিরক্ত হয়ে
আরিফের দিকে ফিরে বলল, এখনকার মতো আপনার কোনো কথা আমি শুনতে পারবো না, সরি। ফিরে এসে যা বলার বলবেন, আপনার যা ড্রামা করার করবেন। বলে দ্রুত পা বাড়িয়ে সোজা বেরিয়ে গেল। আরিফা রাগে ফুঁসতে লাগলেন। আহিরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, তুই এই মেয়েটার জন্য আমাকে চুপ করালি? দেখলি তো মেয়েটার ব্যবহার কেমন। নিচতলা থেকে ভেসে আসা আরিফা বেগমের কণ্ঠস্বর নুহার কানে পৌঁছালে সে এক ঝটকায় থেমে গেল। বিরক্তির রেখা ফুটে উঠল তার মুখাবয়বে। ডাক উপেক্ষা করার ইচ্ছে থাকলেও বারবার সেই ডাক উপেক্ষা করা সম্ভব হল না। অনিচ্ছা সত্ত্বেও ধীর পায়ে সিঁড়ি বেয়ে নিচে নামল সে। ডাইনিং টেবিলের চারপাশে সবাই ইতোমধ্যে বসে গেছে। নুহাকে দেখেই আরিফা বেগম ধীরে বললেন, কখন থেকে ডাকছি, এসো খাবার খেয়ে নাও। নুহা অনাগ্রহের সঙ্গেই উত্তর দিল, এতে ডাকার কি ছিল, আমি তো আসতামই। তারপর টেবিলের দিকে এগিয়ে গিয়ে এক চুপচাপ চেয়ার টেনে বসে পড়ল। আরিফা বেগম কিছুক্ষণ নীরবে বসে রইলেন, যেন মনে মনে ঠিক করছিলেন কিভাবে কথা বলবেন। তারপর ধীরে কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন, তবে শুধু খাওয়ার জন্য তোমাকে ডাকিনি। তোমার পরীক্ষা তো শেষ, তাই না? আমি আজকে আমার বোনের বাসায় যাচ্ছি। এখনই বের হব। তবে এবার এই সংসারের দায়িত্ব তোমাকে দিয়ে যাচ্ছি। দেখি কেমন সামলাও। আরিফা বেগম রমাকে ডাকলেন। রমা তৎক্ষণাৎ এগিয়ে এসে দাঁড়িয়ে পড়ল। রমা, আমি যে কয়দিন থাকি সেই কয়দিন এই বাড়ির দায়িত্ব নুহা আপামনির। রান্নাবান্না থেকে শুরু করে ঘরের অন্যান্য বিষয়ও তার কাছেই জিজ্ঞেস করবে। রাতে কি রান্না হবে সেটাও আপামনির থেকে জেনে নিও। আমি একটু পর বের হব। রমা মাথা নত করে সম্মান দিয়ে হ্যাঁ বলল। ড্যাশ 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 ড্যাশ। আহির, তুই কবে ফিরছিস? শেহনাজ মীরের কথাটি কানে বাজতেই আহির থমকে দাঁড়াল। ধীরে ধীরে পেছনে ফিরে তাকালো, চোখে বিস্ময়ের ছাপ। ফুফি, এই বিষয়টা নিয়ে আমাদের মধ্যে আগেও কথা হয়েছে। আমি তো বলেইছিলাম। শেহনাজ মীর এবার সরাসরি আহিরের চোখের দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ তুই বলেছিস। তবুও আমি আবার বলছি তুই ফিরে যা। আহির, তুই কি দেখছিস না তোর আসার পর থেকে বাড়িতে ঝামেলা বেড়ে গেছে? তোর মা বাবা পাগলের মতো ওই ছোট্ট একটা মেয়ের কাঁধে গোটা রাজ্যের দায়িত্ব চাপিয়ে দিতে চাইছে। ও কেন এসব ঘরবাড়ি সামলাবে? ও তো কখনোই চায়নি তোর বউ হতে, তাও জোরজবরদস্তি করে তোর বাবা ওকে রীতিমতো বাধ্য করেছে। মেয়েটার জীবনের বাকিটুকু এখন শেষ হতে চলেছে। আর এই সব কিছু কেবল তোর ফিরে আসার জন্য হয়েছে। শেহনাজ মীর এক মুহূর্ত থামলেন। তারপর গভীর শ্বাস নিয়ে বললেন, তুই তো আমাকে কথা দিয়েছিলি আহির, যে তুই আর কখনো ফিরবি না। তুই সব ভুলে গেছিস? কেন এসেছিস? আহির চোখ বন্ধ করে এক মুহূর্ত থেমে রইল। তারপর ধীর স্বরে বলল, ফুফি, আমার সব মনে আছে। আজ থেকে 6 বছর আগে যখন পুরো বাড়ির লোক আমার কথা শোনেনি, তখন একমাত্র আপনিই ছিলেন যিনি আমাকে বুঝেছিলেন। আপনি আমাকে পালিয়ে যেতে সাহায্য করেছিলেন, বিদেশ যেতে সাহায্য করেছিলেন। বিদেশে থাকাকালীনও আপনি সবসময় আমাকে সাহায্য করেছেন, আমার পড়াশোনার খরচ বহন করেছেন। এই সবকিছুর জন্য আমি আপনার প্রতি চিরকৃতজ্ঞ। একটু থেমে আহির আবার বলল, কিন্তু আমি ইতালিতে থাকাকালীন প্রতিদিন আফসোস করেছি, এটা ভেবে যে আমার আসা উচিত হয়নি। নিজের ঘর, নিজের কাছের মানুষগুলোকে ছেড়ে থাকতে যে যন্ত্রণা অনুভব করেছি, তা শুধু আমি জানি। অনেক চেষ্টা করেছি নিজেকে বুঝিয়ে নিতে, 6টা বছর পার করেছি এই ভেবে যে সব ঠিক হয়ে যাবে। কিন্তু পরে আমার মনে হল, নিজেকে জোর করে প্রিয় মানুষগুলোর থেকে সরিয়ে রাখার চেয়ে বাড়ি ফিরে সবার কাছে মাপ চেয়ে নেওয়া ভালো। তারপর দৃঢ় কণ্ঠে বলল, আমি শুধু আপনাকে এটুকু বলতে চাই, আমি জানি না কেন আমার ফিরে আসাতে আপনি খুশি নন, তবে আমি সরি, বাট আমি ঠিক করেছি আমি আর ফিরে যাব না। এতক্ষণে ঠান্ডা স্বরে কথা বলা শেহনাজ মীরের কণ্ঠে এবার প্রচণ্ড রাগ ঝরে পড়ল। তোর যা ইচ্ছা, তুই একদম তোর বাপের মতো হয়েছিস আহির, অকৃতজ্ঞ। বাবার মতোই সবার থেকে শুধু কেড়ে নিতে জানিস, অন্যদের কষ্ট দিতে জানিস। আহিরের মুখের দিকে আর একবারও না তাকিয়ে তিনি দ্রুত চলে গেলেন। আহির স্থির দাঁড়িয়ে রইল। চারপাশ নিস্তব্ধ হয়ে গেছে, অথচ তার মনে যেন এক ঝড় বইছে। আমি কেড়ে নিতে এসেছি? শেহনাজ মীরের কথাগুলো আহিরের মাথায় প্রতিধ্বনিত হচ্ছিল। সে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল, যেন শব্দগুলোর প্রকৃত অর্থ বোঝার চেষ্টা করছে। ড্যাশ 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 ড্যাশ। আহির স্থির দাঁড়িয়ে ছিল।
মুখটা কঠিন, দৃষ্টিতে এক অদ্ভুত শূন্যতা। শেহনাজ মীরের কথাগুলো এখনও তার কানে প্রতিধ্বনিত হচ্ছিল, যেন প্রতিটি শব্দ বুকের গভীরে গেঁথে গেছে। ঠিক তখনই সালমান আর ঈশান এগিয়ে এলো। সালমান কৌতূহলী দৃষ্টিতে আহিরের মুখের দিকে তাকিয়ে বলল, কি রে, তোর আবার কি হলো? ভাবি মেরেছে নাকি? সালমানের কথা শুনে ঈশান হেসে ফেলল। কিন্তু আহির কোনো প্রতিক্রিয়া দিল না। তার মুখে কোনো অভিব্যক্তি নেই। একেবারে নির্লিপ্ততা কণ্ঠে বলল, তোর ফালতু কথা বন্ধ কর, সামনে থেকে সর। একপাশ দিয়ে বেরিয়ে যেতে চাইল সে, কিন্তু সালমান পথ আটকে দাঁড়াল। শোন, তোকে একটা কথা বলার ছিল। ও আসতে চাইছে। ঈশান ভ্রু কুঁচকে বলল, ওটাকে? ইরিনা। আহিরের চোখে এক মুহূর্তের বিস্ময় খেলে গেল। কণ্ঠে স্পষ্ট অবিশ্বাস। ও হঠাৎ কেন আসতে চাইছে? সালমান দীর্ঘশ্বাস ফেলে বলল, দেখ ভাই, তুই তো জানিস আমার মা বাংলাদেশি। বাবা কাজের সূত্রে বাংলাদেশে এসে মাকে বিয়ে করেছিল। যদিও আমার নানুর বাড়ি বাংলাদেশে, বিশেষ কারণে আমার জন্মের পর কখনো এখানে আসা হয়নি। ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল দেশটা দেখার, অবশেষে তোকে দেখে আমিও চলে এলাম। ইরিনারও অবস্থা একই রকম। ওর নানুর বাড়ি এখানেই, তুই জানিস। তুই চলে এসেছিস, আমি এসেছি, তাই ও আসতে চাইছে। আহির নিষ্পৃহ কণ্ঠে বলল, ওকে বলো যেন এখানে না আসে, বলবি আমি বারণ করেছি। এই কথা বলে আহির দ্রুত চলে গেল, যেন এই প্রসঙ্গে আর কোনো কথা বলতে চায় না। সালমান হতাশ মুখে ঈশানের দিকে তাকাল। আরে, কিন্তু আহির, ও তো অলরেডি মনে হয় আসার জন্য রওনা দিয়ে দিয়েছে। ড্যাশ 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 ড্যাশ। নুহা সোফায় বসেছিল। তার চোখে স্পষ্ট অস্থিরতা আর রাগ, অথচ সে বাইরে থেকে সম্পূর্ণ শান্ত। রমা দ্বিধাগ্রস্ত পায়ে এগিয়ে এল, ভয় মিশ্রিত কণ্ঠে বলল, আপামনি, দুপুরে কি রান্না হবে? যদি বলেন অনেক বেলা হয়ে গেছে। আপনি কি নিজে রান্না করবেন? উদ্ধৃতি চিহ্ন। নুহা তার দিকে তাকালো গভীর দৃষ্টিতে, কিছুক্ষণ নীরব রইল। তারপর ঠান্ডা অথচ ধারালো কণ্ঠে বলল, আপনি তো জানেন আমি রান্না করতে পারনি না। আপনিই রান্নাটা করে দিন। কি কি রান্না করা যায় একটু ভেবে বলুন তো। রমা কিছুক্ষণ চিন্তা করে বলল, আসলে আপামনি ভাবি কইছে আহির বাবা অনেক দিন পর বাড়ি ফিরেছে, তাই যেন উনার পছন্দমতো রান্না হয়। নুহার ঠোঁটে এক তীক্ষ্ণ বিদ্রূপের হাসি ফুটে উঠল। চোখের গভীরে খেলা করল এক ধরনের শীতল প্রতিশোধস্পৃহা। ধীর দৃঢ় কণ্ঠে বলল, তাহলে একটা কাজ করুন, চিংড়ি মাছের মালাইকারি, লাউ দিয়ে চিংড়ি আর শাক দিয়ে চিংড়ির একটা ভাজি করেন। আজকে আমার চিংড়ি মাছ খেতে খুব ইচ্ছে করছে। সেই কয়েকদিন ধরে নুহা লক্ষ্য করেছে, আহির চিংড়ি মাছ পছন্দ করে না, এমনকি যতটা সম্ভব এড়িয়ে চলে। আজ নুহা ইচ্ছে করেই এসব রান্নার আয়োজন করল। তার ঠোঁটের কোণে এক রহস্যময়ী হাসি খেলা করছিল। রমা কিছুটা দ্বিধা নিয়ে বলল, কিন্তু আপামনি আহির বাবার তো। কথাটা শেষ হওয়ার আগেই নুহা কঠিন দৃষ্টিতে তাকাল, গলায় একরকম অস্বাভাবিক শীতলতা এনে বলল, যা বলেছি তাই করুন। রমা আর কিছু বলার সাহস পেল না, শুধু নীরবে রান্নার কাজে লেগে গেল। নুহার নির্দেশ অমান্য করার সাধ্য তার ছিল না। রাত প্রায় 10টা। রুফ মীর, শেহনাজ মীর, আফিয়া সবাই আগেই খেয়ে নিয়েছে। ঘর জুড়ে নেমে এসেছে এক গভীর নীরবতা। কিন্তু অন্যদিকে লুডু খেলায় মত্ত বাকিরা হেসে গল্পে জমিয়ে তুলেছে আড্ডার আসর। হঠাৎ নুহার ডাক আসতেই সবাই খাওয়ার টেবিলে এসে বসল। গরম ধোয়া ওঠা খাবারের সুঘ্রাণে টেবিলটা ভরে উঠেছে। অনন্যা বিস্ময়ভরা চোখে তাকিয়ে বলল, আজকের রান্না কি তুমি করেছ, নুহা আপু? নুহা মাথা নাড়িয়ে বলল, না অনন্যা, তবে রান্নাগুলো আমার পছন্দেই হয়েছে। আহির খাবারের দিকে তাকিয়ে একটু অবাক হয়ে বলল, সবই তো চিংড়ি মাছ। আচ্ছা নুহা, আর কিছু রান্না করেননি? নুহা অবাক হওয়ার ভান করে হালকা হেসে বলল, কেন, আপনার পছন্দ হয়নি? আমি তো অনেক যত্ন করে রান্নাগুলো করিয়েছি। সালমান খেতে খেতে বলল, ভাবি, রান্নাটা দারুণ হয়েছে। কি রে আহির, ভাবি এত ভালোবেসে রান্না করেছে আর তুই অন্য কিছু খুঁজছিস? আহির মুচকি হেসে বলল, তোর ভাবি যদি সত্যিই ভালোবেসে করে থাকে, তাহলে আমারও কবুল। এরপর এক টুকরো চিংড়ি মুখে দিয়ে বলল, আসলে মজা তো হয়েছেই। নুহা খানিকক্ষণ ভেবে নিয়ে বলল, তাহলে আর একটা দিই? আহির মুচকি হেসে বলল, দিন। সালমান সামনে বসা নিশির দিকে তাকিয়ে কৌতুকভরা গলায় বলল, নিশি, আমাকে আর একটা দিন তো। নিশি স্বাভাবিক ভঙ্গিতে বলল,
নিজেই নিয়ে খান। আপনি এত হিংসুটে কেন বলুন তো? অনন্যা হেসে সালমানের প্লেটে একটা চিংড়ি রেখে বলল, এবার ঠিক আছে? সালমান মুচকি হেসে বলল, ধন্যবাদ অরণ্যা। অনন্যা ভ্রু কুঁচকে বলল, কি হো? ঈশান খানিক বিরক্ত হয়ে বলে উঠল। সালমান ও অনন্যা। টেবিলের চারপাশে হাসির রোল উঠল। নুহা একটু অবাক হল বটে, আহির এত সহজে সব মেনে নিল। নুহা ভেবেছিল আহির চিংড়ি মাছ পছন্দ করে না, তবে আহির দিব্যি হাসি মুখেই খাচ্ছে। আহির দ্রুত ঘরে ঢুকল, তার চোখমুখে অস্বস্তির ছাপ স্পষ্ট, নিঃশ্বাসে অজানা এক অস্থিরতা। ব্যাগের ভেতর হাত চালিয়ে কি যেন খুঁজতে লাগল, হাতের আঙুল কাঁপছিল। প্রতিবারই খালি হাতে বেরিয়ে আসছিল, যেন প্রয়োজনীয় জিনিসটি কোথাও হারিয়ে গেছে। হঠাৎ হতাশ ভঙ্গিতে দীর্ঘশ্বাস ফেলল। না, নেই। তারপরই যেন সব বদলে যেতে লাগল। প্রথমে সামান্য চুলকানি, তারপর মুহূর্তের মধ্যেই তীব্র হয়ে উঠল অনুভূতিটা। গলা শুকিয়ে আসতে লাগল, যেন কেউ একমুঠো বালু ঢেলে দিয়েছে কণ্ঠনালীতে। নিঃশ্বাস নিতে গিয়ে বাধা পেল, বুকের ভেতর অজানা এক চাপ যেন সমস্ত শরীরকে সংকুচিত করে ফেলছে। চারপাশের আলো যেন ধীরে ধীরে ম্লান হয়ে আসছে, কেমন দুলে উঠছে তার সামনে। আহির অসহায়ের মতো হাত বাড়াল, শক্ত করে খাটের প্রান্ত ধরে রাখার চেষ্টা করল, কিন্তু শরীর যেন আর তাকে সহায়তা করছিল না। আঙুলের মধ্যে এক বিন্দু শক্তি নেই। একে একে যেন সব অনুভূতি মুছে যেতে লাগল। তার শ্বাস বন্ধ হয়ে আসছে, অদ্ভুত এক ভারিতা গলায় আটকে গেছে, বুকের ভেতরটা যেন জড়িয়ে আসছে ধাতব শিকলে। শরীরের প্রতিটি কোষ বিদ্রোহ করে চলেছে, কিন্তু সে যেন কিছুই করতে পারছে না। একসময় সমস্ত প্রতিরোধ শক্তি হারিয়ে গিয়ে সে নিঃশব্দে বিছানায় শুয়ে পড়ল। চোখের পাতা কেঁপে উঠল একবার, দুবার। তারপর ধীরে ধীরে নামতে লাগল অন্ধকারের পর্দা। ড্যাশ 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 ড্যাশ। নুহা ঘরে ঢুকতেই থমকে গেল। ভ্রু কুঁচকে তাকালো খাটের দিকে। আহির কেন ওভাবে শুয়ে আছে? আর খাটেই বা কেন শুয়ে আছে? এক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে থেকে মাথা নাড়িয়ে নিজেকেই বোঝানোর চেষ্টা করল, একটু ভালো করে কথা বলেছি বলে কি ভেবে নিয়েছে এই লোক? আহির, আহির, কি করছেন আপনি? এখানে কেন শুয়ে আছেন? উঠুন বলছি। কোনো সাড়া নেই। নুহার বিরক্তি এবার অস্বস্তিতে বদলে গেল। একটু ঝুঁকে আহিরের মুখের দিকে ভালো করে তাকাল। স্বাভাবিকের তুলনায় যেন একটু ফ্যাকাশে লাগছে। ঠোঁটের কোণে হালকা নীলচে আভা। বুকের ভেতর শঙ্কার ঢেউ উঠতেই সে ভয় মিশানো গলায় আবার ডাকল, আহির, শুনতে পাচ্ছেন? কি হয়েছে আপনার? আহিরের নিথর দেহ কোনো প্রতিক্রিয়া দেখাল না। এক ঝটকায় ভয় চেপে ধরল নুহাকে। দেরি না করে ছুটে গেল পাশের ঘরে রুফমিরকে ডেকে নিয়ে আসল। রুফ দ্রুত ঘরে ঢুকেই থমকে দাঁড়াল। আহিরের নিস্তেজ শরীর দেখে চোখে মুখে চিন্তার রেখা ফুটে উঠল। মুহূর্তের মধ্যে এগিয়ে গিয়ে কাঁধ ধরে নাড়িয়ে ডাকল, আহির, আহির, কি হয়েছে তোমার? কোনো উত্তর নেই। রুফ এবার নুহার দিকে তাকিয়ে তীক্ষ্ণ গলায় বলল, আহির কি চিংড়ি মাছ খেয়েছিল? নুহা হতভম্ব হয়ে মাথা নাড়ল। হ্যাঁ। রুফ হঠাৎ ফুঁসে উঠল, ওকে চিংড়ি মাছ কেন দিয়েছ? আহিরের ভয়ঙ্কর অ্যালার্জি আছে চিংড়িতে। তুমি কেন ওকে এটা দিলে? রুফ দেরি না করে দ্রুত আহিরের মুখের কাছে ঝুঁকে আবারও ডাকল, আহির, চোখ খোলো। আব্বা, শুনতে পাচ্ছ? সাড়া না পেয়ে তার মুখে ভয় ফুটে উঠল। দ্রুত করে বলল, নুহা, ঈশানকে বলো এক্ষুনি গাড়ি বের করতে। ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে। ড্যাশ 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 ড্যাশ। প্রথম আলো ফুটতেই শহরের আকাশটা যেন নীলচে আলোয় রাঙিয়ে উঠল। রাতের ঘন অন্ধকার বিদায় নিয়ে নতুন দিনের সূর্য তার কোমল উষ্ণতা ছড়িয়ে দিচ্ছে, যেন অন্ধকার পেরিয়ে নতুন কিছু শুরু করার আহ্বান জানাচ্ছে। কিন্তু ঘরের ভেতরের পরিবেশ ঠিক তেমন ছিল না। সেখানে ছিল এক অদ্ভুত ভারিতা, এক চাপা শ্বাসরোধী পরিবেশ। বিছানার ওপরে নিস্তেজ আহির শুয়ে আছে। কিছুক্ষণ আগেই তাকে হাসপাতাল থেকে আনা হয়েছে। শরীরটা নিথর, মুখের স্বাভাবিক উজ্জ্বলতা ম্লান হয়ে গেছে। গভীর নিদ্রায় আচ্ছন্ন সে। নুহা ধীর পায়ে ঘরের ভেতরে প্রবেশ করল। তার দৃষ্টিটা আহিরের ওপর স্থির হয়ে রইল কিছুক্ষণ। মনে মনে একটা অদ্ভুত দ্বন্দ্ব কাজ করছিল তার ভেতর। সে কি জানত এতটুকু ঘটনা এমন ভয়ানক পরিণতি ডেকে আনবে? তবুও তার মনে তীব্র রাগ জন্মাচ্ছিল আহিরের প্রতি। যদি ওনার এত সমস্যা ছিল তাহলে খাওয়ার দরকার কি ছিল? সে জানত না, কিন্তু আহির তো জানত। নিজের জীবন নিয়ে এতটা খেলতে পারে কেউ?
এমন ভাবনার মাঝেই ঘরে প্রবেশ করল আরিফা বেগম। আরিফার চোখে গভীর উদ্বেগ, মুখে ক্লান্তির ছাপ। ধীরে ধীরে আহিরের পাশে গিয়ে বসে তার মাথায় হাত বুলিয়ে দিলেন, কপালে আলতো করে একটি চুমু এঁকে দিলেন। আহিরের অচেতন নিঃশ্বাসের শব্দ শুনে যেন আরও ভারী হয়ে উঠল তার বুক। এরপর আচমকা নুহার দিকে তাকিয়ে তার হাত ধরে বললেন, চলো আমার সঙ্গে। কণ্ঠস্বরে কোনো কঠোরতা ছিল না, কিন্তু ছিল দৃঢ়তা। নুহা কিছু বলার সুযোগ পেল না, আরিফা বেগম তাকে প্রায় টেনে নিয়ে এলেন নিচে। ড্রয়িং রুমে বসে ছিলেন রুফ মীর, শেহনাজ মীর আর আফিয়া বেগম। তাদের চোখে মুখে এক প্রকার শঙ্কা আর ক্ষোভের ছায়া। নুহাকে দাঁড় করিয়েই আফিয়া বেগম বলতে শুরু করলেন, তুমি এতটা নিচে নামতে পারলে কিভাবে? হ্যাঁ, আমি মানলাম তুমি আহিরকে স্বামী বলে মানতে চাও না, হয়তো তুমি ওকে ঘৃণা করো, কিন্তু তাই বলে ওকে মেরে ফেলতে চাইবে? এত বড় সাহস হলো কিভাবে? ওর থেকে মুক্তি চাও তুমি, সেটা বুঝলাম, তাই বলে এই পথটাই বেছে নিলে? কেন করছো এসব? শেহনাজ মীর তাড়াতাড়ি এগিয়ে এসে আরিফার হাত থেকে নুহাকে ছাড়িয়ে নিয়ে বললেন, আহ ভাবি, আপনি কি করছেন? নুহা কি জেনে বুঝে এমন কাজ করতে পারে? আরিফার চোখ তীক্ষ্ণ হয়ে উঠল, যেন কোনো যুক্তি তাকে শান্ত করতে পারবে না। আচ্ছা, ঠিক আছে, ধরলাম সে ইচ্ছে করে করেনি, কিন্তু তাতেও তো দায়িত্বহীনতা কমে না। তুমি জানো আজকে আহিরের প্রাণ যেতে পারত। তারপর তিনি গম্ভীর কণ্ঠে রমাকে ডাকলেন, রমা, বলো তো, কাল রাতে কি কি রান্না করা হয়েছিল? রমা মাথা নিচু করে আস্তে আস্তে বলল, চিংড়ির মালাইকারি, চিংড়ি দিয়ে লাউ, আর শাক দিয়ে চিংড়ি। আরিফার চোখ যেন আরও জলজল করে উঠল। বাহ, সব কিছুতেই চিংড়ি! আর এই রান্নাগুলো নিশ্চয়ই তোমার আপাম্নি করিয়েছে? তুমি তো জানো আহিরের অ্যালার্জির কথা। আমি কি তোমাকে প্রথম দিন বলিনি? তাহলে কেন বলনি তোমার আপাম্নিকে? কেন ওকে খেতে দিয়েছ? রমা আমতা আমতা করে বলল, ওই, আসলে আমি। নুহা তাকে থামিয়ে দিয়ে দৃঢ় কণ্ঠে বলে উঠল, হ্যাঁ, আমি জেনে শুনেই এসব রান্না করিয়েছি। রমা আন্টি আমায় সাবধান করেছিলেন, কিন্তু আমি শুনিনি। শুধু আপনার ছেলের নয়, আপনাদের সবার জীবন থেকে মুক্তি চাই আমি। তবে যদি আমি কখনো আপনার ছেলেকে মারতে চাই তাহলে চিংড়ি মাছ নয়, সোজা বিষ দেব, বুঝেছেন? কথাগুলো শেষ করে নুহা আর এক মুহূর্তও দাঁড়াল না, সোজা ঘুরে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। শেষ কথাগুলো যেন বিদ্যুতের মতো ছড়িয়ে গেল ঘরের বাতাসে। চারপাশ মুহূর্তেই ভারী হয়ে উঠল। কেউ কথা বলতে পারছিল না। আরিফা বেগম রাগে ফুঁসতে ফুঁসতে বললেন, শুনলেন শুনলেন এই মেয়ের কথা? আর আপনারা চাইছেন আহির এর সঙ্গে সংসার করুক? এই মেয়ে সংসার করবে যে নিজের স্বামীকেই মারার পরিকল্পনা করে? তিনি রুফমীরের দিকে তাকিয়ে আরও কঠিন স্বরে বললেন, আমি বলে দিলাম, এই মেয়ের জন্য যদি আমার আহিরের আর কোনো ক্ষতি হয় তাহলে সেই দিন হয়তো সে এই বাড়িতে থাকবে, আর নয়তো আমি। ড্যাশ 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 ড্যাশ। নুহা ঘরে পা রাখতেই আহির তার দিকে এক চিলতে হাসি দিয়ে তাকাল। নুহা, নিচে এত চেঁচামেচি কি নিয়ে? আপনি কি আবার চিংড়ি মাছ রান্না করতে বলেছিলেন? আহির কথাটি বলতে গিয়েই একটু মজা করে হাসল। নুহা এক মুহূর্ত তার দিকে তাকিয়ে রইল, তারপর ঠোঁটে এক হালকা হাসি রেখে বলল, একই প্ল্যান কি মানুষ বারবার করে? দেখুন না, আপনাকে মারার জন্য এত কিছু করলাম, তাও দিব্যি বেঁচে আছেন। আহির মুচকি হাসল, আপনি আমাকে মারতে চেয়েছিলেন, তাও আবার চিংড়ি মাছ দিয়ে? এটাও বিশ্বাস করব? নুহা বাঁকা হাসি দিয়ে বলল, কেন বিশ্বাস করবেন না কেন? আপনার মায়ের তো তাই মনে হয়। যাই হোক, একটা কথা বলুন তো, আপনি তো ভালো করেই জানতেন খাওয়ার পর আপনার কি অবস্থা হতে পারে। তাহলে কেন খেলেন? আহির একটুখানি হাসল, হঠাৎ চিংড়ি মাছ দেখে খেতে ইচ্ছে করছিল। তাছাড়া আপনি এত করে খেতে বললেন, লোভ সামলাতে পারলাম না। নুহা ঠোঁটের কোণে একটু হাসি রেখে বলল, তাই বলে যদি আমি বিষ দিতাম, তাও কি খেয়ে নিতেন? আহির মুচকি হাসি দিয়ে বলল, অবশ্যই, হয়তো প্রথমবার শেষ করে আরও একবার চেয়ে নিতাম খাওয়ার জন্য। তবে আপনি যদি দিতে পারেন তাহলে? নুহা তীব্র কণ্ঠে বলল, আপনার কি মনে হয় আমি পারব না? কেন এমন মনে হলো আপনার? এমনিতেই চিংড়ি মাছ তো আমিই দিয়েছিলাম, আর ওটা আপনার জন্য বিষের থেকে কম কিছু ছিল না। ঈশান বলছিলেন একটুর জন্য বেঁচে গেছেন আপনি। বলেই নুহা ঘর থেকে বেরিয়ে যেতে লাগল। পিছন থেকে আহির ঠান্ডা গলায় বলল, আমি আপনাকে বিশ্বাস করি। নুহার পা থমকে গেল। সে ধীরে ধীরে ফিরে তাকিয়ে বলল,
কি বললেন? বিশ্বাস করেন তাও আমাকে? দ্বিতীয়বার এমন ভুল করবেন না আহির। এই পৃথিবীতে যারা আপনাকে নিজেদের শত্রু মনে করে তাদের সবার আগে আমার নাম থাকবে। তাই কি গ্যারান্টি বলুন আপনাকে তো মারতেও পারি? আহির ঠোঁটে এক স্নিগ্ধ হাসি রেখে বলল, শত্রু তো অনেক আছে, আপনার মতো নেই। কাল রাতে আমাকে ওই অবস্থায় দেখে আপনি আমার আব্বাকে ডাকতে এক মুহূর্ত দেরি করলেন না? তারপরও বলবেন আপনি আমাকে মারতে চান? নুহা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর চোখ সরিয়ে নিয়ে বলল, অসহায়তার সুযোগ নেওয়া আপনাদের কাজ। ওটা আমার সাথে যায় না। আমি এসব আরও কঠিনভাবে শেষ করতে চাই। আহির এবার গভীর চোখে তাকালো নুহার দিকে, এক অদ্ভুত প্রশান্তি ছিল তার মুখে। তারপর ধীরে ধীরে বলে উঠল, আমি তো শেষ হতেই চাই, যদি শেষটা আপনার সাথে হয়। নুহা আর কিছু না বলে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। তার যাওয়া দেখে আহির একটু মুচকি হাসল, তার মুখে এক অজানা আনন্দের ছাপ। ড্যাশ 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 ড্যাশ। নিশি কলেজ থেকে তার বান্ধবীর সাথে গল্প করতে করতে বেরিয়ে এল। সামনে তাকিয়েই চোখ আটকে গেল, কলেজের সামনে দাঁড়িয়ে আছে সালমান। কালো শার্ট, প্যান্ট, চোখে সানগ্লাস, একটা স্টাইলিশ লুক, যেন পুরো কলেজের নজর আকর্ষণ করতে এসেছে। নিশি কিছুক্ষণ একদৃষ্টিতে তাকিয়ে রইল আর দেখতে লাগল একের পর এক মেয়েরা এসে সালমানের সাথে কথা বলছে, আর সালমানও হাসিমুখে তাদের সাথে কথোপকথনে মগ্ন। এমন দৃশ্য দেখে নিশি অবাক হয়ে একটু থমকে দাঁড়িয়ে রইল। ঠিক তখনই সালমান তার দিকে চোখ তুলে মুচকি হাসি দিয়ে বলল, আরে হো, ক্যাকটাস মানে নিশি ম্যাডাম, আপনি এখানে কি করছেন? নিশি খানিকটা অবাক হয়ে তার দিকে এগিয়ে গিয়ে বলল, এটা তো আমার আপনাকে প্রশ্ন করা উচিত, আপনি এখানে কেন দাঁড়িয়ে আছেন? এটা তো আমার কলেজ। সালমান হেসে বলল, আপনার বাবার যেন আমার কলেজ, বলুন যে আপনি এখানকার ছাত্রী। সেই আমি, যাই হোক, আপনি এখানে কেন? কি করতে এসেছেন? ওহ, মেয়েদের সাথে ফ্ল্যাট করছেন? সালমান একটু ফিসফিস করে বলল, বলছি, চলুন বাড়ি গিয়ে কথা বলি। এখানে তো দেখছেন মেয়েরা কিভাবে গায়ে পড়ে কথা বলছে, তার উপর আপনি বলছেন আমি ফ্ল্যাট করছি। আমার কিন্তু একটু লজ্জা লাগছে। আর আপনি এইভাবে কথা বললে সবাই হয়তো ভাববে আপনি ওই মেয়েগুলোর মতো। নিশি ভ্রু কুঁচকে তাকালো, আর গলায় কৌতূহল মেশানো বিস্ময়ের সাথে বলল, আপনি কি বললেন? আমি? সালমান ঠোঁটের কোণে এক চিলতে মুচকি হাসি ফুটিয়ে বলল, আপানকে কখন বললাম? আসলে আমি তো ঘুরতে বেরিয়েছিলাম, কিন্তু পথ হারিয়ে ফেলেছি, তাই দাঁড়িয়েছিলাম। প্লিজ, আমাকে আপনার সঙ্গে নিয়ে চলুন। নিশি চারপাশে চোখ বুলিয়ে নিল। অনেকেই তাদের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ চিন্তা করে সরাসরি বলল, ঠিক আছে, আমার পেছনে আসুন। সালমান এক ধাপ পেছিয়ে দাঁড়িয়ে ভ্রু উঁচু করে বলল, একটা কথা শুনুন ম্যাডাম, আমি সালমান এনজো, মেয়েরা আমার কাছে আসে, বুঝলেন? আমি মেয়েদের পেছনে ঘুরঘুর করি না। জোকসটা ফানি ছিল আর আমি মজাও পেয়েছি। উদ্ধৃতি চিহ্ন। সালমান এক মুহূর্ত চুপ করে থেকে নিচু স্বরে বলল, আপনাকে, ক্যাকটাস, কি অকারণে বলি? নিশি এক পা এগিয়ে গিয়ে ফিরে তাকালো, চোখ কুঁচকে বলল, আপনি কি যেন বললেন? সালমান মুচকি হেসে বলল, কিছু না, চলুন। আপনি ড্যাশ 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 ড্যাশ। বিকেল গড়িয়ে সন্ধ্যার ছায়া নেমে আসছে। আহির জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকাতেই চোখে পড়ল এক চমৎকার দৃশ্য। নুহা বাগানের নরম ঘাসের ওপর বসে আছে, চারপাশে ছোট্ট ছোট্ট খরগোশের দল। ওদের সঙ্গেই খেলছে, হাসছে, মৃদু স্বরে কথা বলছে। পরনে সাদা রঙের ফ্রক, গায়ে জড়ানো পাতলা সাদা ওড়না। বাতাসে তার খোলা চুলগুলো নরম পরশ বুলিয়ে যাচ্ছে। আহির তাকিয়ে রইল অপলক। মনে করতে চাইল, সেদিনের পর কবে এমন প্রাণবন্ত হাসিতে নুহাকে দেখেছে। বহু চেষ্টা করেও মনে করতে পারল না। নুহার হাসির এমন সৌন্দর্য, অথচ সে নিজেই জানে না। সবসময় যেন মুখ ভার করে রাখে, যার সঙ্গেই দেখা হয় একটু না একটু ঝগড়া করেই ছাড়ে। আর আহির, তার তো নুহার সঙ্গে কথা বলার সুযোগই হয় না। যেন ইচ্ছে করেই তাকে এড়িয়ে চলে নুহা। একটা ছোট খরগোশ নুহার কাঁধে উঠে পড়েছিল, সেখান থেকে প্রায় পড়ে যাচ্ছিল, নুহা সঙ্গে সঙ্গে সেটাকে ধরে ফেলল। আহির মুগ্ধ চোখে সে দৃশ্য দেখতে লাগল, ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে উঠল। কিন্তু মুহূর্তেই সেই হাসি মিলিয়ে গেল। শাহির এসে নুহার পাশে বসেছে, কি যেন বলছে তাকে।
কিছুক্ষণ পর নুহা হাসতে শুরু করল। সেই হাসিতে যেন বিকেলের আলো আরও ঝলমলে হয়ে উঠল। জানালার গ্রিল শক্ত করে ধরে রইল আহির। ভেতরে কোথাও একটা অস্বস্তি দানা বাঁধল। এ আবার এসেছে, এর মতলবটা কি? নুহার হাসির শব্দ কানে বাজতে লাগল আহিরের। কি এমন কথা বলছে ওরা যা শুনে এত হাসছে? না, আমাকে ও বাগানে গিয়ে দেখতে হচ্ছে কি এমন কথা আমারও শোনা উচিত। আহির বাগানে এসে দেখল শাহির ইতিমধ্যেই চলে গেছে। প্রাকৃতিক শান্তি আর নীরবতার মাঝে নিজেকে এক অচেনা আবেগের মধ্যে আবদ্ধ বোধ করছিল আহির। ঠিক তখনই নুহা তাকে পাশ কাটিয়ে দ্রুত চলে যেতে লাগল। আহিরের মনটা আরও ভারী হয়ে গেল, যেন কোন কিছু হারানোর কষ্ট তাকে অবশ করে দিয়েছে। সে ধীরে ধীরে নুহার দিকে তাকিয়ে প্রশ্ন করল, শাহির আপনার অনেক ভালো বন্ধু তাই না? নুহা এক মুহূর্তের জন্য থেমে গিয়ে নিজের পদচারণা বজায় রেখে উত্তর দিল, হুম। কেন, আপনি কি ভেবেছেন? আহির কিছুটা হতাশ হয়ে চুপ করে গেল। নুহা আর কিছু বলল না, চুপচাপ চলতে থাকল। আহির মনে মনে মর্মাহত হয়ে বলল, আমার ভুলটা কি এতটাই বিশাল? নুহা থেমে গেল। তার শরীর ধীরে ধীরে ঘুরে গেল আহিরের দিকে, আর তার চোখে এক ধরনের অবজ্ঞা, এক ধরনের শূন্যতা জমে উঠল। আহির তার দিকে এগিয়ে এসে বলল, বাহিরের একজন মানুষের সাথে আপনি কি সুন্দর হেসে কথা বললেন, অথচ আমি যে আপনার ঘরের মানুষ তার সাথে তো কথাও বলার সময় পান না। এমনকি একটু ঝগড়া করতেও ইচ্ছে করে না আপনার। কি সুন্দর এড়িয়ে চলেন আমাকে, কি এতটাই ঘৃণা করেন? আমি কি এতটাই খারাপ? নুহা কিছুক্ষণ নীরব রইল। তার কণ্ঠে কোনো উত্তেজনা ছিল না, কোনো রাগ ছিল না, কেবল এক ধরনের নিঃশব্দ শূন্যতা ছিল। তারপর কিছুটা নিস্পৃহভাবে উত্তর দিল, আমার কথা বলা না বলাতে কি আসে যায় আহির? আমাদের মধ্যে তো তেমন কোনো কথা আছে বলে আমার মনে হয় না। আহির কিছুটা হতাশ হয়ে বলল, কেন নেই বলুন তো? আমাদের বিয়েটা তো সত্যি হয়েছে তাই না? আপনি মানুন বা না মানুন, আপনি আমার জীবনের সঙ্গে জুড়ে গেছেন। তাহলে জড়িয়ে থাকতে এত কেন সমস্যা বলুন তো? নুহা এবার কিছুটা অবাক হয়ে তাকালো আহিরের দিকে। মুখে এক অদ্ভুত হাসি ফুটে উঠল, কিন্তু তা ছিল আরও তীক্ষ্ণ। ধীরে ধীরে বলল, সত্যি করে বলুন তো, আপনি কি বোঝাচ্ছেন? আপনি কি আমার সঙ্গে সংসার করতে চান নাকি আমাকে ভালোবাসেন, কোনটা? আহির কিছুটা অপ্রস্তুত হয়ে গেল, তার ভাষা যেন এলোমেলো হয়ে গেল। সে কিছুটা থমকে গিয়ে বলল, না, মানে আমি তো শুধু। কিন্তু আহিরের কথা শেষ হওয়ার আগেই নুহা কোনো উত্তর না দিয়েই হাঁটা শুরু করল। আহির হতবাক হয়ে দাঁড়িয়ে রইল, সে বুঝে উঠতে পারছিল না কি ঘটছে। নুহা গাড়ির কাছে গিয়ে দরজা খুলে ভেতরে বসতে লাগল। আহির দৌড়ে এসে তার পাশেই দাঁড়িয়ে গিয়ে বলল, কোথায় যাচ্ছেন? নুহা নির্বিকারভাবে সিটবেল্ট বাঁধতে বাঁধতে বলল, আমি যেখানেই যাই, আপনাকে কেন বলতে যাব? আহির কিছুক্ষণ চুপ করে নুহার দিকে তাকিয়ে রইল, যেন তার মন মস্তিষ্কে কিছু একটা চলছিল। তারপর হঠাৎই এক ধরনের জেদ নিয়ে বলল, আমিও যেতে চাই। বলেই সে গাড়ির দরজা খুলে চুপচাপ উঠে বসে পড়ল নুহার পাশে। ড্যাশ 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 ড্যাশ। নিচতলা থেকে শেহনাজ মীরের কণ্ঠ শোনা যাচ্ছিল। চিৎকার করে ঈশানকে ডাকছেন। ঈশান ধীর পায়ে সিঁড়ি বেয়ে নিচে নামল। ড্রয়িং রুমে ঢুকতেই সে দেখল, সবাই সেখানে জড়ো হয়েছে। তাদের মাঝে দুজন অপরিচিত লোক বসে আছে, তবে একজনকে সে চিনতে পারল। ঈশানকে দেখেই রুফমির গম্ভীর স্বরে বললেন, ঈশান, এদিকে এসো। ঈশান কিছু না বলে সামনে গিয়ে দাঁড়াল। রুফমির সামনে থাকা ছেলেটার দিকে ইশারা করে বললেন, তুমি ইরফানকে চেনো? ঈশান ঠান্ডা গলায় জবাব দিল, না, সেইভাবে চিনি না। রুফমির এবার কণ্ঠ কঠোর করলেন, তাহলে মেরেছ কেন? ঈশান মুখ শক্ত করে বলল, গত 3 দিন ধরে ও যেখানে নিশি প্রাইভেট পড়তে যায়, সেখানে গিয়ে নিশিকে বিরক্ত করছে। ইরফান কণ্ঠে নাটকীয়তার ছাপ নিয়ে বলল, আঙ্কেল, আমি নিশিকে পছন্দ করি, এটা সত্যি। তাই আমি শুধু ওকে কথাটা বলেছি, ব্যাস। কিন্তু ঈশান বিষয়টা নিয়ে বাড়াবাড়ি করেছে। ওর সঙ্গে ওর আরও 3 জন বন্ধু মিলে আমাকে রাস্তার মধ্যে মারধর করেছে। শেহনাজ মীর রাগে ফেটে পড়লেন, তোর কি মাথা খারাপ হয়ে গেছে ঈশান? তুই এভাবে মাস্তানি করে বেড়াচ্ছিস? ঈশান ক্ষুব্ধ হয়ে তাকালো মায়ের দিকে। আম্মু, তুমি এসব কি বলছো? আর তুই ইরফান, এখন নির্দোষ সাজছিস তাই না? তুই নিশিকে জোর করে ফুল দিতে চাসনি? ও নিতে না চাইলে জোর করিসনি? ওর হাত চেপে ধরিসনি? তোর যা প্রাপ্য ছিল,
সেটাই পেয়েছিস। রুফমির এবার নিশির দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, নিশি, ঈশান যা বলছে সেটা কি সত্যি? নিশি মাথা নিচু করে ধীরে বলল, হ্যাঁ চাচ্চু, ঈশান ভাইয়ার সব কথাই সত্যি। উদ্ধৃতি চিহ্ন। রুফমির এবার কঠিন দৃষ্টিতে ইরফানের বাবার দিকে তাকিয়ে বললেন, শুনলেন মি সেরতাজ, আগে আপনার ছেলেকে সামলান, তারপর অন্যের নামে অভিযোগ করতে আসবেন। আর হ্যাঁ ঈশান, তুইও ভুল করেছিস। তোর উচিত ছিল ওকে পুলিশের হাতে তুলে দেওয়া। আমার বাড়ির সম্মানকে অপমান করার সাহস করেছে সে। মি সেরতাজ বিরক্তিতে চোখ বন্ধ করলেন, তারপর ইরফানকে বললেন, এক্ষুনি চলো আমার সঙ্গে। তোমার মতো ছেলের জন্য আজ আমার মানসম্মান ধুলোয় মিশে গেল। তিনি রুফমিরের দিকে তাকিয়ে কণ্ঠ নরম বললেন, মীর, আমার ছেলের হয়ে আমি ক্ষমা চাইছি। মাফ করবেন। এই বলে ইরফানকে নিয়ে তিনি বেরিয়ে গেলেন। ড্রয়িং রুমে কিছুক্ষণ নীরবতা, তারপর শেহনাজ মীর কড়া কণ্ঠে বললেন, ভাই, তোমার কিন্তু ঈশানকে এভাবে প্রশ্রয় দেওয়া উচিত না। এটা নিয়ে 13 বার নালিশ এসেছে। কতজন যে নালিশও করেনি। ও কিন্তু বিগড়ে যাচ্ছে দিন দিন। ঈশান বিরক্ত হয়ে বলল, আম্মু তুমি যা ইচ্ছা বলো, কিন্তু আমি কিছু ভুল করিনি। শেহনাজ মীর গম্ভীর মুখে বললেন, আমি তোকে সামলানোর ব্যবস্থা করেছি। তোর বিয়ে ঠিক করব। ঈশান হতভম্ব হয়ে তাকালো, কি, আমি এখন বিয়ে করব না? তুমি কি পাগল হয়ে গেছ? রুফমিরও গম্ভীরভাবে মাথা নেড়ে বললেন, মা তো ঠিকই বলেছে, তোমার অনার্স শেষ করেছ, এবার বিয়ে করো, দায়িত্ব নাও। শেহনাজ, তুই মেয়ে ঠিক কর। এই বলে তিনি উঠে চলে গেলেন। ঈশান হতভম্ব হয়ে তাকিয়ে থাকল। মামু, তুমিও? তার অসহায় মুখ দেখে বাকিরা হাসি চেপে রাখতে পারছিল না। অবশেষে নিশি, অনন্যা আর সালমান জোরে হেসে উঠল। ঈশান হতাশ হয়ে সোফায় লুটিয়ে পড়ল। আরে ভাই, আমার কি এখনো বিয়ের ফুল ফুটেছে নাকি? ড্যাশ 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 ড্যাশ। আহির চারপাশে চোখ বুলিয়ে দেখল। সারি সারি খাবারের দোকান, যেখানে প্রতিটি পসরা যেন এক অন্যরকম চিরন্তন আনন্দে ভরা। ফুচকা, ঝালমুড়ি, ভেলপুরি আর নানা রকম মুখরোচক খাবারের ভিড়। তার চোখে একটানা বিস্ময়ের ঝিলিক। সে কিছুটা অবাক হয়ে নুহার দিকে তাকিয়ে বলল, আপনি তাহলে এখানে আসতে চাইছিলেন? নুহা তার চোখে কোনো এক নির্লিপ্ততা ভঙ্গিতে উত্তর দিল, আপনার কি মনে হয়েছিল? বলেই সে ঝালমুড়ির দোকানের দিকে পা বাড়াল। আহির কিছুটা দ্বিধাগ্রস্ত হলেও শেষ পর্যন্ত তার পেছনে পেছনে হাঁটতে লাগল। দোকানের চারপাশে মানুষের কোলাহলে যেন এক অদ্ভুত শান্তি ছিল, নুহার শান্ত মনোভাবের মতোই। ঝালমুড়ির কাগজে মোড়া প্যাকেটটা হাতে নিয়ে নুহা প্রথমে আহিরের দিকে বাড়িয়ে দিয়ে জিজ্ঞেস করল, আপনি খাবেন? আহির একটু হাসল, তারপর রসিয়ে ঝালমুড়ির প্যাকেটটা নিয়ে মুখে পুরে দিল। ঠিক তখনই দোকানদার কৌতূহল নিয়ে জানতে চাইল, তোমার সঙ্গে কে মা? নুহা এক মুহূর্ত চুপ করে রইল, আর সেই সুযোগে আহির নির্লিপ্ততা গলায় বলল, উনার হাজবেন্ড। দোকানদার চমকে গিয়ে বলল, তুমি বিয়ে করলে কবে? বাহ, বেশ মানিয়েছে তোমাদের দুজনকে। সুখে থাকো। নুহা দ্রুত টাকা দিয়ে দোকানদারের দিকে তাকিয়ে কোনো কথা না বলে হাঁটতে শুরু করল। আহির মৃদু হাসল, তারপর বলল, দেখে মনে হচ্ছে দোকানদার আপনার বেশ পরিচিত। হ্যাঁ, আমি প্রায়ই এখানে আসি। এতটুকু বলেই হঠাৎ করে নুহার পা ইটের সাথে ঠেকে গিয়ে সে পড়ে যাওয়ার আগেই আহির দ্রুত হাত বাড়িয়ে তাকে ধরে ফেলল। যদিও সে পড়েনি, তবুও নুহার পায়ের আঙুলের নিচে কিছুটা চোট লাগল। নখ উল্টে সেখানে কিছুটা রতারা চিহ্ন তো বের হতে শুরু করল। আপনি ঠিক আছেন? আহির নিচু হয়ে নুহার পায়ের দিকে তাকিয়ে বসে পড়ল। কিছু হয়নি, আপনি উঠুন। এইভাবে পায়ের কাছে বসেছেন কেন? আহির পকেট থেকে রুমাল বের করে নুহার পায়ের আঙুলে পেঁচিয়ে দিল। দেখছেন না, রতারা চিহ্ন তো বের হচ্ছে, বাসায় গিয়ে ওষুধ লাগাতে হবে। আমি এখনই যেতে চাই না। নুহা খুঁড়িয়ে হাঁটতে শুরু করল, তবে কিছুটা ক্লান্তি ছিল তার পদক্ষেপে। আহির পেছনে থেকে বলল, ঠিক আছে, আমার হাতটা ধরুন, সুবিধা হবে। দরকার নেই, আমি ঠিক আছি। আমার তো মনে হচ্ছে না। আপনার হাতটা দিন। কি হলো, দিন। নুহার মুখে একরকম তীব্রতা ফুটে উঠল। বললাম না, লাগবে না। ঠিক সেই মুহূর্তে এক মধ্যবয়সী মহিলা পেছনে থেকে এগিয়ে এসে কড়া গলায় বলে উঠল, এই যে, মেয়ে মানুষ দেখলেই বিরক্ত করতে হবে তাই না? আহির স্তম্ভিত হয়ে কিছু বুঝে উঠতে পারল না। মহিলা আরও রেগে গর্জন করে বলল, এদিক ওদিক কি দেখছ? তোমাকেই বলছি।
ডিস্টার্ব করছো কেন ওকে? আহির তার চোখে কিছুটা অবিশ্বাস নিয়ে বলল, আন্টি, আপনি ভুল বুঝছেন। আমি ভুল বুঝছি? রাস্তাঘাটে মেয়েদের ইপটিজিং করে বেড়াও আর বড় বড় কথা বলছো? আহির অবাক হয়ে বলল, নুহা, আমি আপনাকে বিরক্ত করছি? নুহা তৎক্ষণাৎ ঠান্ডা গলায় বলল, আসলে আন্টি আপনি ভুল বুঝছেন। উনি আমার হাজবেন্ড। মহিলা এবার সন্দিহান কণ্ঠে বলল, স্বামী যদি হয় তাহলে হাত ধরতে দিচ্ছিলে না কেন? ভয় পেয়েছ? নুহা এক গভীর নিঃশ্বাস নিয়ে ক্লান্ত গলায় বলল, আমি তো একবার বললাম উনি আমার স্বামী। আন্টি আপনি প্লিজ নিজের কাজে মন দিন। প্লিজ আপনি যান। মহিলা গোজগোজ করতে করতে মুখ ফিরিয়ে চলে গেল। আহির তার চোখে এক গভীর দৃষ্টিতে নুহার দিকে তাকিয়ে রইল। তার ঠোঁটে হালকা হাসির ঝিলিক। আহির নরম কণ্ঠে বলল, হাত দিন। আচ্ছা আপনাকে দিতেই হবে না, আমি ধরছি। বলেই সে নুহার হাত ধরে হাঁটতে লাগল। নুহা কিছুক্ষণ আহিরের দিকে অবাক হয়ে তাকিয়ে রইল, তবে কোনো কথা বলল না। শুধু কিছুটা অস্বস্তি আর কিছুটা বিস্ময়ের মিশ্রণে তার চোখে এক অব্যক্ত চুপচাপ শূন্যতা ছিল, যা মুহূর্তের শূন্যতাকে যেন আরও গভীর করে তুলেছিল। ড্যাশ 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 ড্যাশ। বসার ঘরটা সরগরম। সালমান, নিশি, অনন্যা আর ঈশান মিলে লুডু খেলায় মগ্ন। ঠিক তখনই দরজার পাশে দাঁড়িয়ে আহির সবাইকে লক্ষ্য করল। হাতে করে আনা খাবারগুলো এগিয়ে দিল সবার দিকে। অনন্যা প্যাকেটটা নিয়ে বলল, এত কিছু দারুণ কাজ করেছ ভাইয়া। বাকিরাও বেশ খুশি হল। কিন্তু ঈশান ছিল চুপচাপ, মুখ ভার করে বসে আছে। আহির সেটা খেয়াল করেই বলল, কি রে ঈশান, এমন মন খারাপ করে বসে আছিস কেন? সালমান, নিশি আর অনন্যা মুখ চাওয়াচাওয়ি করল, তারপর হেসে উঠল একসাথে। কেন আবার? ফুফি বলেছে ছোট ভাইয়াকে এবার বিয়ে দেবে, তাই ভাইয়ার মন খারাপ। অনন্যা ঠোঁট চেপে হাসল। আহির অবাক হয়ে বলল, বলিস কি? এটা তো দারুণ খুশির খবর। কতদিন পর একটা জমকালো বাঙালি বিয়ে দেখব, তাও নিজের ভাইয়ের। ওহ কি যে আনন্দ লাগছে। ঈশান মুখ গম্ভীর করে বলল, আহির ভাই আমার কি এত তাড়াতাড়ি বিয়ের বয়স হয়ে গেল? দাঁত গুনে দেখো, এখনও একটাও ভাঙেনি। আহির হেসে বলল, ও তো সমস্যা না, আমি নিজেই ভেঙে দেব। আচ্ছা তোরা খেলার খাবারগুলো খা, আমি ওপরে যাচ্ছি। ঠিক তখনই সালমান করে বলল, দাঁড়া দাঁড়া, তুই তো নুহা ভাবির সঙ্গে বাইরে গিয়েছিলি তাই না আহির? হুম হুম, ডেট ছিল নাকি? আহির বিরক্ত হয়ে বলল, তোর ফাও কথা নিজের কাছেই রাখো। বলেই আহির উঠে চলে গেল। আহির চলে যেতেই নিশি কিছুটা মজা করে বলল, সবাইকে নিজের মতো ভাবে। হুম্মো। সালমান মাথা নাড়িয়ে বলল, হুম্মো। নিশিও বলল, হুম্মো। ঈশান বিরক্ত হয়ে বলল, চুপ কর তোরা দুইজন, আমার মেজাজ খারাপ হচ্ছে। ড্যাশ 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 ড্যাশ। আহির ঘরে ঢুকেই দেখল নুহা খাটে বসে ফোনে কারো সঙ্গে কথা বলছে। কপালটা একটু কুঁচকে গেল, তবে সরাসরি কিছু না বলে কাছে গিয়ে বলল, পায়ে ওষুধ লাগিয়েছেন? নুহা ভ্রু সামান্য উঁচু করে বলল, পরে লাগিয়ে নেব। তারপর আবার ফোনের দিকে মনোযোগ দিল। আহির চোখ সরু করে তাকিয়ে দেখল নুহা কথায় বেশ মগ্ন। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে সে ফার্স্ট এইড বক্সটা নিয়ে নিল। তারপর নুহার পায়ের কাছে মেঝেতে বসে একটানে নুহার পা নিজের হাঁটুর ওপর তুলে নিল। নুহা চমকে উঠে ফোনটা তাড়াহুড়ো করে রেখে দিল। পা সরিয়ে নিতে গেল, কিন্তু আহির শক্ত হাতে ধরে রাখল। এত নড়াচড়া করবেন না, আমি কিন্তু রুমালটা খুলছি, একটু কষ্ট হলেও সহ্য করে নেবেন। আপনি কি করছেন? আমার পা ছাড়ুন। বেশি কষ্ট হচ্ছে? তারপর আর কিছু পাত্তা না দিয়ে আলতো করে রুমালটা খুলল। ক্ষতটা দেখে এক মুহূর্ত থেমে গেল, তারপর সাবধানে ওষুধ লাগাতে শুরু করল। ওষুধের সংস্পর্শে নুহা ব্যথায় চোখ মুখ শক্ত করে ফেলল, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বের করল না। আহির সেটা খেয়াল করল। ধীরে ধীরে ওষুধ লাগিয়ে মুখ দিয়ে আস্তে আস্তে ফু দিতে লাগল, যেন ব্যথাটা একটু কমে। নুহার চোখ বিস্ময় বড় হয়ে গেল। সে অবাক হয়ে আহিরকে দেখতে লাগল, কিন্তু আহিরের পুরো মনোযোগ ছিল নুহার পায়ের ক্ষতের দিকে। ঠিক তখনই দরজার সামনে এসে দাঁড়িয়েছিল নিশি। ঘরে ঢোকার জন্য এক পা বাড়িয়েছিল, কিন্তু যা দেখল তাতে একেবারে থমকে গেল। বিস্ময় চোখ গোল হয়ে গেল তার। এরপর হঠাৎ পেছনে থেকে কেউ ওর মুখ চেপে ধরে টেনে নিয়ে গেল অন্ধকার করিডোরের দিকে। নুহা বিরক্তির সুরে বলল, হয়ে গেছে, এবার উঠুন, আমার এত উপকারের প্রয়োজন নেই।
আহির ধীরে ধীরে উঠে দাঁড়াল। আপনি জানেন, আপনার এই ব্যবহারের জন্যই আপনি এতটা একা। সবাইকে নিজের শত্রু ভেবে দূরে সরিয়ে রাখেন। একবার নিশিকে দেখুন, সে তো এই বাড়ির সবার সাথে মানিয়ে নিয়েছে, হাসি খুশি ঘুরে বেড়াচ্ছে। তাহলে আপনারই বা সমস্যা কোথায় নুহা? সবসময় এইভাবে মুখ গোমরা করে একা একা থাকলে কি পাবেন? মানুষকে অবিশ্বাস করতে করতে একদিন দেখবেন, নিজেকেও আর বিশ্বাস করতে পারবেন না। তার চেয়ে সবার সাথে মিশে যান। জীবনটা অনেক সহজ হয়ে যাবে। নুহা বিরক্ত হয়ে বলল, আমি এভাবেই ঠিক আছি, আমাকে নিয়ে আপনাকে ভাবতে হবে না। আপনার সাথে একটু ভালোভাবে কথা বলেছি বলে মনে করবেন না যে আমি আপনাকে আমার স্বামী হিসেবে মেনে নিয়েছি। আহির ঠোঁটের কোণে একচিলতে তাচ্ছিল্যের হাসি টেনে বলল, আসলেই? কিন্তু তখন তো বলছিলেন উনি আমার হাজবেন্ড। আপনি নিজের কাজে যান। নুহা ভ্রু কুঁচকে বলল, তাতে কি? আমি তো শুধু আপনাকে বাঁচিয়েছি। আপনার উচিত ছিল আমাকে ধন্যবাদ দেওয়া। আহির সংযত কণ্ঠে বলল, এটা তো আপনার দায়িত্ব ছিল, এর জন্য ধন্যবাদ কেন দেব? স্বামী স্ত্রীর মধ্যে এসব চলে? বরং কিছু দিলে অন্য কিছু দেব। নুহা বিরক্ত হয়ে বলল, আমার কিছু চাই না। সরুন আমার সামনে থেকে, বলে পাশ কাটিয়ে চলে যেতে উদ্যত হল। কিন্তু যাওয়ার আগেই আহির তার হাত চেপে ধরে সামনে টেনে আনল। নুহা হতভম্ব হয়ে বলল, এটা কি করছেন আপনি? আহির চোখে এক অদ্ভুত দৃষ্টি নিয়ে বলল, আমি যে আপনার এত সেবা করলাম, তার জন্য কি আমার কিছুই পাওনা নেই? আপনার থেকে কি ভালো কিছুই আশা করতে পারি না? নুহা কিছুক্ষণ চুপ থাকল, এক হাত বাড়িয়ে দিল, ঠিক আছে ফ্রেন্ড। আহির এক মুহূর্ত নুহার হাতের দিকে তাকিয়ে রইল। আপনাকে কে বলল আমি আপনার বন্ধু হতে চাই? পরের বার এসব আবদার করবেন না। এটুকু বলেই সে পেছনে ফিরে চলে গেল। ডিগ্রি 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 ডিগ্রি। নিশি রাগী স্বরে বলল, আপনার সাহস হলো কি করে আমাকে স্পর্শ করার? সালমান এক প্রকার উদাসীন ভঙ্গিতে কাঁধ ঝাঁকাল। ঠোঁটের কোণে ব্যঙ্গাত্মক হাসি টেনে বলল, কেন? আমার স্পর্শে কি আপনার গা থেকে এক টুকরো মাংস খসে পড়েছে? এভাবে বিরিয়ানির এলাচির মতো ব্যবহার করছিলেন কেন? নিশি বিস্মিত হয়ে তাকাল। আমি এলাচি? সালমান নিঃসংকোচে বলল, আর নয়তো কি? নিজে তো প্রেম করবেন না, কিন্তু অন্যের প্রেমে বাধা দিতে বেশ জানেন। নিশি চোখ কুঁচকে বলল, কার প্রেমে বাধা দিয়েছি আমি? সালমান একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আবার প্রশ্ন করছেন? আপনি কি চান না কেউ একদিন মিষ্টি মিষ্টি কণ্ঠে আপনাকে খালামণি বলে ডাকুক? নিশি বিরক্ত হয়ে বলল, আপনি কি ভুলভাল কথা বলছেন? সামনে থেকে সরুন। সালমান তখনও ঠোঁটে সেই রহস্যময়ী হাসি ধরে রেখে বলল, এই শোনো, একটা কথা বলার ছিল। নিশি হাঁটা থামিয়ে ধীরগতিতে ঘুরে দাঁড়াল। সালমান উদাস গলায় বলল, আর কয়দিন পরই ফিরে যাচ্ছি। নিশি নির্লিপ্ততা স্বরে উত্তর দিল, তো আমি কি করব? তারপর একটু ভ্রু কুঁচকে বলল, আর 1 মিনিট। আপনি হঠাৎ তুমি বলছেন কেন? সালমান কাঁধ ঝাঁকিয়ে বলল, তুমি আমার থেকে ছোট, আপনি বলতে কেমন যেন অদ্ভুত লাগে। আর তাছাড়া যা বলছিলাম, আমি কখনো কাউকে প্রপোজ করতে পারি না, মেয়েরা এমনিতেই আমার জন্য পাগল হয়ে যায়। একটু থেমে সে গভীর দৃষ্টিতে নিশির চোখে চোখ রেখে বলল, বলছিলাম আমি তোমাকে ভালোবাসি। কিন্তু বাক্য শেষ হওয়ার আগেই নিশির ডান হাত বিদ্যুৎ গতিতে উঠে এসে সালমানের গালে সজোরে আঘাত করল। সালমান হতবাক হয়ে কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে থাকল। নিশি ক্ষুব্ধ কণ্ঠে বলল, আপনি আমাকে কি ভাবেন? বলুন তো। আমি কিন্তু ওইসব মেয়েদের মতো নই। তাই নিজের টাইপের কাউকে খুঁজুন, সেটাই আপনার জন্য ভালো হবে। এসেছেন ভালোবাসতে। আপনার ভালোবাসা কেমন, সেটা আমি ভালো করেই জানি। আজকে একজন, কালকে আরেকজন, তারপরের দিন আরও একজন। সব মেয়েরা আপনার জন্য পাগল হতে পারে কিন্তু আমি নই। আমার কাছে এমন ভালোবাসার কোনো মূল্য নেই, তাই দূরে থাকুন আমার থেকে। বলেই নিশি ক্ষিপ্ত পায়ে চলে গেল। সালমান স্থবির হয়ে দাঁড়িয়ে রইল, নিশির চলে যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে। ডিগ্রি 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 ডিগ্রি। নুহার জন্য আজকের সকালটা অন্য সব দিনের মতো ছিল না। এই সকাল শুধু নতুন সূর্যের নয়, তার জন্য এক নতুন শুরুরও বার্তা নিয়ে এসেছে। জানালার বাইরে নরম রোদ গলে গলে ঘরে ঢুকছে, বাতাসে এক অদ্ভুত সতেজতা। নুহার আজ অফিসের প্রথম দিন। একেবারে ফরমাল পোশাকে তৈরি হয়ে নিচে নামল সে। চোখে মুখে অদ্ভুত এক উচ্ছ্বাস,
আবার কোথাও যেন একটা চাপা উত্তেজনা। নিচে নামতেই দেখা হলো আহিরের সঙ্গে। আহিরের চোখ আটকে গেল নুহার ওপর। প্রতিদিনের চেনা মেয়েটা যেন আজ একদম ভিন্ন লাগছে। সাধারণত ঘরের নরম পরিবেশে দেখা নুহাকে সে আজ দেখছে এক নতুন রূপে। ফরমাল পোশাক নুহাকে যেন আরও গম্ভীর আর প্রাপ্তবয়স্ক করে তুলেছে। আটসাট সাজ, পরিপাটি হেয়ার স্টাইল, আর চোখে এক অনন্য দীপ্তি, সব মিলিয়ে তাকে একদম অন্যরকম লাগছে। আহির কিছু বলতে যাবে, ঠিক সেই মুহূর্তেই হঠাৎ একটা মেয়ে ছুটে এসে আহিরকে জড়িয়ে ধরল। হাউ আর ইউ, আহির? আই রিয়েলি মিসড ইউ। আহির প্রথমে কিছুটা অবাক হলেও দ্রুত সামলে নিল। হেসে বলল, আমি ভালো আছি। কিন্তু তুই হঠাৎ কিভাবে, আর কখন এলি? ততক্ষণে পাশে দাঁড়িয়ে থাকা আরিফা কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে বলল, এটা কে রে, আহির? আহির স্বাভাবিক গলায় উত্তর দিল, ইরিনা। আমার ইতালিয়ান ফ্রেন্ড। ইরিনা? উনি আমার আম্মু। ইরিনা বিনয়ের সঙ্গে হাসল, আসসালামু আলাইকুম, আন্টি। তারপর এক দমে বলে গেল, আহির, সানভি কোথায়? আমি আসার কথা বলাতে ও আমাকে আসতে মানা করেছিল। অথচ নিজে এখানে প্রায় 1 মাস ধরে পড়ে আছে। আহির এবার খেয়াল করল, নুহা অলরেডি গাড়ির ধারে চলে গেছে। মুখে কোনো অভিব্যক্তি নেই, যেন কিছুই হয়নি। আহির ধীর কণ্ঠে বলল, আম্মু একটু দেখো ইরিনার কি লাগবে। খেয়াল রেখো ওর যেন কোনো সমস্যা না হয়। তারপর ইরিনার দিকে ফিরে বলল, তুই ফ্রেশ হয়ে নে, আমি একটু বের হচ্ছি, দুপুরে দেখা হচ্ছে। এই বলে আহির দ্রুত বেরিয়ে গেল। ড্যাশ 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 ড্যাশ। নুহা চুপচাপ জানালার দিকে তাকিয়েছিল। সকালের সূর্যের আলো গাড়ির জানালায় পড়ছে, উষ্ণ, নরম একটা আভা চারপাশে ছড়িয়ে দিচ্ছে। আহির হঠাৎ বলল, আপনি সরে বসুন, ড্রাইভ আমি করব। নুহা এক মুহূর্ত তাকিয়ে রইল আহিরের দিকে, তারপর কোনো কথা না বলে সরে গিয়ে পাশের সিটে বসে পড়ল। আহির গাড়িতে উঠে ইঞ্জিন চালু করতেই আবার বলল, ইরিনা বাংলা ভাষা জানে ঠিকই, কিন্তু বাংলাদেশ সম্পর্কে ওর তেমন ধারণা নেই, তাই আমি কিছু জিজ্ঞেস করেছি না তো। এত কথা কেন বলছেন? চুপচাপ গাড়ি চালান, দেরি হচ্ছে। নুহার কণ্ঠস্বরে একরকম অনাগ্রহ আর বিরক্তি মিশেছিল। আহির একটু হাসল, তারপর হঠাৎ নুহার দিকে ঝুঁকে এলো। এত কাছাকাছি যে নুহার শ্বাস পর্যন্ত আটকে গেল মুহূর্তের জন্য। কি করছেন আপনি? কিন্তু আহির কোনো কথা না বলে নুহার সিটবেল্টটা লাগিয়ে দিল। তারপর একইভাবে থেকে তার চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, আপনি কি রেগে আছেন নুহা? নুহা দ্রুত আহিরকে ঠেলে সরিয়ে দিল। রেগে কেন থাকব, আর আপনি নিজের লিমিটে থাকুন, বুঝলেন? আহির কিছু না বলে মুচকি হাসল। তারপর গাড়ি চালানো শুরু করল, যেন কিছুই হয়নি। ড্যাশ 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 ড্যাশ। অফিসের প্রথম দিন ছিল নুহার জন্য এক নতুন অভিজ্ঞতা, এক নতুন সূচনা। রুফ মীর, অফিসের ম্যানেজার, তাদেরকে স্বাগত জানিয়ে সবার সাথে পরিচয় করিয়ে দিলেন। অফিসের পরিবেশ, কর্মীরা, সবাই যেন নুহাকে খুব ভালোভাবে গ্রহণ করেছে। তবে প্রথম দিন তেমন কোনো কাজ ছিল না, তাই দুপুরের আগেই বাড়ি ফেরার পথে রওনা দিয়ে দিল নুহা আর আহির। তবে আসার পথে একজন বয়স্ক মহিলা তাদের বলল, তাকে এক জায়গায় একটু পৌঁছে দিতে। তারপর মহিলার কথা মতো আহির তাকে একটা জায়গায় নিয়ে আসল। আহির চারপাশে চোখ বুলিয়ে দেখল, একদম নির্জন জায়গা। মেন রাস্তাটির থেকে নেমে বিশাল বিল, সেখানে চাষ করা সারি সারি সূর্যমুখী ক্ষেত। আহির নেমে এসে মহিলাটিকে নামিয়ে জিজ্ঞেস করল, এখানে তো মাঠ, আপনার বাড়ি কোথায়? নুহা গাড়ি থেকে নেমে মহিলাটিকে নামতে সাহায্য করল। হঠাৎ একটা গাড়ি থামতেই মহিলাটি দৌড়ে গাড়িতে গিয়ে উঠল। গাড়ি থেকে একদল লোক এসে উপস্থিত হল, সবার মুখ ঢাকা। লোকগুলো একদম কাছে এসে দাঁড়ালে আহির নুহা দুইজনেই বুঝতে পারল মহিলাটি ছদ্মবেশী ছিল। আহির লোকগুলোর দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, আপনারা কারা? তাদের মধ্যে একজন নুহার সামনে দাঁড়িয়ে বলল, বাহ, আসলের সাথে বোনাস, তাও এত সুন্দর। আহির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, এই যে ভাইয়েরা, কি চায় আপনাদের? চাই তোকে। কথা ছিল শুধু তোকে তুলে নিয়ে যেতে হবে, কিন্তু আমি সিদ্ধান্ত পাল্টে ফেলেছি, এখন আমার তোর সাথে ওকেও চাই। আহির তৎক্ষণাৎ নুহার একটা হাত ধরে তার দিকে সরিয়ে নিয়ে বলল, চাইলেই কি সব পাওয়া যায়? আমিও তো কত কিছু চাই, আমি কি পাই? সে যাই হোক ভাবি, হয় তোদের সম্মান দিয়ে কথা বল। লোকগুলো হাসতে শুরু করল। তাদের মধ্যে একজন বলল, আসসালামু আলাইকুম ভাবি,
প্লিজ আমাদের সাথে চলুন। আমাদের ভাই আপনাকে খুব করে চাই। প্রথমের লোকটা একটা বন্দুক বের করে আহিরের দিকে ধরে বলল, মেয়েটাকে ছাড়, তাহলে তোকে কম মারব, কথা দিচ্ছি। লোকটা নুহার দিকে হাত বাড়াতে গেল, তখনই আহির হাতটা ধরে বলল, আমার সাথে কি করবি না করবি সব কবুল, কিন্তু আমার স্ত্রীর দিকে হাত বাড়ালে তোর হাত আর হাতের জায়গায় থাকবে না, আমি কথা দিচ্ছি তোকে। লোকটা হাসতে হাসতে বলল, হিরোগিরি কম দেখা ভাই। এটা দেখেছিস একটা গুলি আর তুই ইন্না লিল্লাহ। এখানে মরে পড়ে থাকলে কমছে কম ৩-৪ দিন কেউ তোর খোঁজ পাবে না। আহির সবার দিকে একবার তাকিয়ে বলল, না তোরা এভাবে মানবি না। ৫ জন আছিস, তার উপর একটা বন্দুকও আছে, একটু কষ্ট হবে, আমি সামলে নেব। বলেই লোকটার বন্দুক ধরা হাতে একটা লাথি মারল। মুহূর্তে শুরু হলো মারামারি। এক পর্যায়ে একজন লাঠি দিয়ে আহিরের মাথায় আঘাত করল। আহির ক্ষণিকের জন্য দুলে উঠলেও দ্রুত মাথা সামলিয়ে মাটিতে থাকা বন্দুকটা তুলে নিল। সে বন্দুকটা তাদের দিকে তাক করল। তারপর তার হাতে বন্দুকটা দিয়ে একজনের পা বরাবর গুলি ছুড়ল। গুলিটা তার পায়ে গিয়ে লাগতেই বাকি সবাই আতঙ্কিত হয়ে দ্রুত পালিয়ে গেল। লোকগুলো পালিয়ে যেতেই আহির ধপ করে মাটিতে লুটিয়ে পড়ল। আহির, নুহা আতঙ্কিত হয়ে ছুটে এসে আহিরের মাথার কাছে বসে পড়ল, হাত দিয়ে তার মুখটা তুলে ধরে ব্যাকুল কণ্ঠে ডাকতে লাগল, আহির, আহির, উঠুন, ঠিক আছেন? আপনি কথা বলছেন না কেন? প্লিজ চোখ খুলুন। আমি এখন কি করব? কেউ আছেন? তার ভয়ার্ত কণ্ঠ বাতাসে মিলিয়ে গেল। আশপাশে কেউ ছিল না। ঠিক তখনই আহির চোখ খুলে আলতো হাসল, এখানে কে থাকবে? আপনাকেই তো কিছু করতে হবে, তাই না? নুহা হতভম্ব হয়ে তার দিকে তাকিয়ে রইল। আহির তার দিকে চেয়ে ম্লান হেসে বলল, বাদ দিন, কিছু করতে হবে না। এইভাবে থাকুন, ভালো লাগছে। নুহার আহিরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে রাগী কণ্ঠে বলল, পাগল নাকি আপনি? এই অবস্থায়ও মজা করছেন? আর আপনি সত্যি করে বলুন, আপনি এসব কিভাবে করলেন? একজন সাধারণ মানুষের পক্ষে ৫ জন লোকের সাথে একা মারামারি করা সম্ভব না, তার উপর আপনি গুলিও চালিয়েছেন। আহির মুচকি হেসে বলল, বউয়ের চোখে অসাধারণ হতে পেরে ভালো লাগছে, তবে আমি কিন্তু শুধু ওদের মারিনি। ওরাও মেরেছে, মাথাও ফেটে গেছে, দেখুন রক্ত বের হচ্ছে। নুহা অবাক হয়ে বলল, আপনি ইতালিতে ছিলেন? ১ মিনিট, আপনি কি সেখানে কোনো মাফিয়া দলের সাথে যুক্ত ছিলেন? আপনি কোনো মাফিয়া নন তো? আহির হাসতে হাসতে বলল, মাথায় আঘাত লেগেছে আমার, আর ভুল বকছেন আপনি। কি বললেন মাফিয়া? আমি? কথা শেষ করার আগেই আহির মাটিতে লুটিয়ে পড়ল। অনেক হয়েছে নাটক, চুপচাপ উঠে পড়ুন, আপনার থেকে আমার অনেক কিছু জানার আছে। আহির ড্যাশ 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 ড্যাশ। আহিরকে নিয়ে বাড়িতে ঢুকতেই আরিফা বেগম উদ্বিগ্ন হয়ে ছুটে এলেন। তার চোখ গিয়ে পড়ল আহিরের মাথায় ব্যান্ডেজ আর মুখে লেগে থাকা দাগের দিকে। কপালে ভাঁজ ফেলে তাড়াতাড়ি জিজ্ঞেস করলেন, কি হয়েছে আহির? আর এইসব কিভাবে হলো? তুই ঠিক আছিস? নুহা কিছু বলার আগেই আহির হালকা হাসি দিয়ে বলল, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল আম্মু, তেমন কিছু না, আমি ঠিক আছি। খুব খিদে পেয়েছে, খেতে দাও, আমি ফ্রেশ হয়ে আসছি। আরিফা বেগম কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু তার আগেই আহির নুহার হাত ধরে বলল, চলুন নুহা। নুহা অবাক হলেও চুপচাপ তার সঙ্গে উপরের দিকে উঠতে লাগল। করিডোরে পৌঁছাতেই সে ধীরে ধীরে হাত ছাড়িয়ে নিল। অনেক হয়েছে, এবার সত্যিটা বলুন, আপনি ইতালিতে কি কাজ করতেন? আপনার এই অধিকার বোধ দেখে ভালো লাগছে। স্বামীর পেশা জানার অধিকার অবশ্যই আপনার আছে, তবে সত্যি বলতে আপনি যেটা ভাবছেন। আহির বাকি কথা বলার আগেই হঠাৎ ইরিনা দৌড়ে এসে আহিরকে শক্ত করে জড়িয়ে ধরল। আহির, কি হয়েছে তোর? তারপর আহিরের মুখে হাত দিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলল, এসব কি করে হলো? আহির একবার নুহার দিকে তাকালো, যেন তার প্রতিক্রিয়া বুঝতে চাইছে। তারপর ইরিনাকে আলতো করে সরিয়ে দিয়ে বলল, লম্বা কাহিনী পরে বলবো, আপাতত খুব ক্লান্ত লাগছে। ইরিনা চোখে অস্বস্তি নিয়ে বলল, আহির, এসব তুই কি করে হলো? দেশে আসতে গেলি কেন? বল তো। আমরা ওখানেই ভালো ছিলাম, তুই আসার পর থেকে আমার মনে হচ্ছিল যেন আমার জীবনের সব খুশি চলে গেছে। বাপ্পিও তোকে অনেক মিস করে। সকালে আসলাম, আর এখন তোর এই অবস্থা দেখে মনটাই খারাপ হয়ে গেল। নুহা চুপচাপ দাঁড়িয়েছিল, কিছু না বলে ধীরে ধীরে চলে যেতে লাগল। আহির সঙ্গে সঙ্গেই নুহার হাত ধরে তাকে দাঁড় করিয়ে বলল, ইরিনা,
মিট মাই ওয়াইফ নুহা। আসলে আমরা জন অফিসে গিয়েছিলাম, ফেরার পথে একটা ছোট অ্যাক্সিডেন্ট, তেমন বড় কিছু না, সামান্য চোট। তুই নিচে যা, আম্মু খাবার দিচ্ছে, আমি একটু পর আসছি। ততক্ষণে নুহা আহিরের হাত ছাড়িয়ে চলে গেছে। আহির তাকিয়ে রইল তার চলে যাওয়ার পথে, কিন্তু কিছু বলল না। ড্যাশ 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 ড্যাশ। দুপুরের খাবার শেষে নুহা একটু সময় নিজের মতো কাটাতে বাগানে গিয়েছিল। ঠান্ডা বাতাসে মনটা কিছুটা হালকা লাগছিল। কিন্তু ফেরার পথে করিডোরে হঠাৎ ইরিনার সঙ্গে দেখা হয়ে গেল। ইরিনা ধীর পায়ে এগিয়ে এসে হালকা হেসে বলল, নুহা, রাইট? নুহা চুপচাপ মাথা নেড়ে সায় দিল। কিছু বলবেন? ইরিনা হেসে বলল, না, তেমন কিছু না। আমি তোমার সম্পর্কে অনেক কিছুই জানি। তবে তুমি কি আহির আর আমার সম্পর্কে কিছু জানো? নুহা এক মুহূর্ত চুপ থেকে নির্লিপ্ততা কণ্ঠে বলল, না, আর জানতে ইন্টারেস্টেডও না। ইরিনা মুচকি হেসে বলল, আহির আর আমি ইতালিতে একই ইউনিভার্সিটিতে পড়তাম। আমি, সানভি, আর আহির, আমরা খুব ভালো বন্ধু ছিলাম। তবে আমি কখনোই আমার আর আহিরের সম্পর্কটাকে শুধুই বন্ধুত্ব বলতে পারি না। আমি আহিরকে ভালোবাসি, আর এটা আহিরও জানে। নুহা ঠান্ডা গলায় বলল, তাহলে আমাকে বলছেন কেন? আমি কি করতে পারি? ইরিনা একটু এগিয়ে এসে মৃদু স্বরে বলল, আহির তোমাকে একদমই পছন্দ করে না। এমনকি তোমার জন্যই সে এই বাড়ি ছেড়ে পালিয়েছিল, সেটা নিশ্চয়ই জানো। ও আমাকে বলেছিল। নুহা চোখ নামিয়ে একটু হাসল। তারপর, আমি আহিরকে আবার ফিরিয়ে নিতে এসেছি। আমাদের যে জায়গায় থাকা উচিত, সেখানে ফিরে যাব। শুধু এটুকুই তোমাকে জানাতে চেয়েছিলাম। নুহা এবার সরাসরি ইরিনার চোখে চোখ রেখে বলল, তা ভালোই তো, নিয়ে যান। আমার কোনো আপত্তি নেই। তবে আমার মনে হয় না আহির আমাকে অতটাও অপছন্দ করে। একটু থেমে ঠোঁটের কোণে একটা মিষ্টি হাসি ফুটিয়ে বলল, বাই দা ওয়ে, আপনার জন্য শুভকামনা। ট্রাই করে দেখতে পারেন। বলেই নির্লিপ্ততা ভঙ্গিতে চলে গেল, পিছন ফিরে দেখার প্রয়োজনও মনে করল না। ইরিনা শুধু দাঁড়িয়ে থেকে নুহার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। নুহা ঘরে ঢুকতেই দেখতে পেল ইরিনা দরজা ঠেলে বেরিয়ে আসছে। চোখাচোখি হতেই ইরিনা এক ঝলক তাকাল, কিন্তু কোনো কথা বলল না। নুহা দরজার দিকে তাকিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তারপর ঠান্ডা গলায় বলল, তা আপনি কবে ফিরে যাচ্ছেন? আহির একটু অবাক হয়ে তাকাল, যেন প্রশ্নটা বুঝে উঠতে পারছে না। কোথায়? নুহা হালকা হাসল। ইরিনা বলল, আপনি তার সঙ্গে ফিরে যাচ্ছেন? আহির কয়েক মুহূর্ত নীরব রইল। তার মুখের রেখায় একটা অদ্ভুত ভাব ফুটে উঠল। তারপর ধীরে বলে উঠল, আপনি আটকাবেন না? নুহার ঠোঁটে একটা ম্লান হাসি খেলে গেল। প্রশ্নই আসে না। আহির গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। নুহার চোখে কি একটুও দোলাচল নেই? এভাবে সারা জীবন কি একা থাকবেন? জীবনে চলার পথে কাউকে তো দরকার, সেটা আমি নাই বা হলাম, তবু কাউকে তো দরকার। নুহা তার চোখ নামিয়ে নিল। তার মানে ইরিনা যা বললেন, তা সত্যি? আহির একটু হাসল, আপনার তো এসব নিয়ে কোনো আগ্রহ নেই, তাহলে জানতে চাইছেন কেন? নুহা কোনো উত্তর দিল না। নীরবে তাকিয়ে থাকল আহিরের দিকে, চোখের গভীরে যেন এক অজানা প্রশ্ন লুকিয়ে আছে। আহির ধীরে ধীরে এক ধাপ এগিয়ে এল, গম্ভীর গলায় বলল, আপনি আমার সঙ্গে থাকতে চান। আপনি আমাকে ভালোবেসে ফেলেছেন, কিন্তু সেটা লুকাচ্ছেন। কেন লুকাচ্ছেন? একবার বলেই দিন, আপনি কি চান? নুহা নিঃশ্বাস নিল গভীর করে। কয়েক মুহূর্তের নীরবতা জনের মাঝখানে এক অদৃশ্য দেয়াল তৈরি করল। তারপর ধীরে ধীরে আহিরের চোখে চোখ রেখে শান্ত গলায় বলল, আপনি বলেছেন, আপনি কিন্তু একবারও বলেননি আপনি আমাকে ভালোবাসেন। পরিষ্কার করে বলেননি আপনি কি চান। আহির চুপ করে গেল, যেন প্রশ্নটা তার জন্যই সবচেয়ে কঠিন হয়ে উঠেছে। নুহা তার দিকে একবার তাকিয়ে নিল, তারপর নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেল। আহির শুধু দাঁড়িয়ে রইল, দরজার ফাঁক দিয়ে বেরিয়ে যাওয়া সেই ছাটার দিকে তাকিয়ে। ডিগ্রি 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 ডিগ্রি। নিশি, প্লিজ, আমার কয়েকটা কথা শোনো। সালমানের কণ্ঠে আকুলতা। কিন্তু নিশি এক কঠিন দৃষ্টিতে তাকালো তার দিকে, চোখের ভাষায় স্পষ্ট রাগ ও বিরক্তি। আপনি আবার এখানে? আমি কি আপনাকে বলিনি? সালমান দ্রুত হাত বাড়িয়ে নিশির হাত আলতো করে চেপে ধরল, শান্ত হও, নিশি।
আমি শুধু কয়েকটা কথা বলতে চাই। কথা দিচ্ছি, এরপর আর তোমাকে বিরক্ত করব না। নিশি বিরক্তভাবে হাত সরিয়ে নিল, গম্ভীর কণ্ঠে বলল, ঠিক আছে, বলুন। সালমান দীর্ঘশ্বাস ফেলল, এক মুহূর্ত নীরব থেকে ধীরে ধীরে বলল, আমি জানি, আমি গুছিয়ে কথা বলতে পারি না। তুমি ঠিকই বলেছিলে, প্রেম ভালোবাসা আমার কাছে কখনোই গুরুত্ব পায়নি। এগুলো আমার কাছে ছিল তোমার পড়া উপন্যাসের বইয়ের মতো, একটা শেষ হলে তুমি যেমন আরেকটা শুরু করো তেমনি। সে এক মুহূর্ত থেমে নিশির চোখের দিকে তাকালো, তারপর গভীর কণ্ঠে বলল, আমি এসব ভালোবাসায় কখনোই বিশ্বাস করিনি, এগুলো আমার কাছে টাইম পাস ছাড়া কিছুই ছিল না। কিন্তু নিশি, জানো, আমি জানি না কিভাবে বোঝাবো, তোমাকে নিয়ে আমার যে অনুভূতিগুলো হয়, সেগুলো সম্পূর্ণ ভিন্ন, একদম নতুন। এটা ভালোবাসা কি না, আমি জানি না। তবে এটুকু জানি, তুমি ছাড়া আমার জীবনে আর কেউ কখনোই আসবে না। হ্যাঁ, এটা সত্যি, আমার জীবনে অনেক নারী এসেছে, কিন্তু তোমার মধ্যে আমি এমন কিছু পেয়েছি, যা আর কারো মধ্যে পাইনি। তুমি আমার জীবনের সবচেয়ে অনন্য অনুভূতির নাম। আমি তোমার সঙ্গেই জীবনের শেষ সময় পর্যন্ত কাটাতে চাই। নিশির ঠোঁটের কোণে তিক্ত হাসি ফুটে উঠল, কণ্ঠে কঠিন অথচ গভীর এক ব্যথা মিশে আছে। হয়েছে আপনার, আজ আমার প্রতি যে অনুভূতি জন্ম নিচ্ছে, সেটাই তো প্রথমে সব মেয়ের প্রতিই ছিল, তাই না? তারপর একদিন তাদের জায়গা ফাঁকা হয়ে গেছে, আপনিই ছেড়ে দিয়েছেন। আমি কিভাবে বিশ্বাস করব, আমার পরিণতি তাদের মতো হবে না? সালমান এক মুহূর্ত নিশ্চুপ রইল। নিশির চোখের গহীনে সে স্পষ্ট দেখতে পেল সন্দেহ, অভিমান, আর একরাশ অজানা ভয়, যেন তার প্রতিটি কথা আগুনের মতো ছুঁয়ে যাচ্ছে তাকে। একটা দীর্ঘশ্বাস ফেলে সালমান ধীর কণ্ঠে বলল, কি প্রমাণ চাই তুমি, বলো, আমি সব কিছুর জন্য প্রস্তুত। নিশি এক পলক তাকালো, তারপর গভীর স্বরে বলল, বিয়ে করতে পারবেন আমায়? যদি পারেন, তাহলেই ভালোবাসার দাবি নিয়ে আমার সামনে আসবেন। বলেই সে ঘুরে দাঁড়াল, দৃঢ় পায়ে সামনে এগিয়ে গেল, যেন আর পিছু ফেরার কোনো ইচ্ছে নেই। কিন্তু তখনই সালমানের কণ্ঠে বাজল দৃঢ় সংকল্প, আমি রাজি, নিশি। 3 দিন পর বাড়ি ফিরব, তারপর মা বাবাকে নিয়ে আসব, তারপর বিয়ে। এবার বলো, আমি কি হ্যাঁ ধরে নেব? নিশির পা মুহূর্তের জন্য থমকে গেল, যেন শব্দগুলো তার হৃদয়ে গভীরভাবে গেঁথে গেছে। কয়েক মুহূর্ত সে চুপ রইল, কিন্তু কোনো উত্তর দিল না, শুধু ধীরে ধীরে পা বাড়িয়ে চলে গেল। আর সালমান দাঁড়িয়ে রইল, তার দৃষ্টির সামনে এক অনিশ্চিত ভালোবাসার অস্তিত্ব রচনা করে। ডিগ্রি 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 ডিগ্রি। সকালের আলো ফোটার সঙ্গে সঙ্গে আরিফা বেগম ব্যস্ত হয়ে পড়লেন রান্নাঘরে। হাতের কাজের ফাঁকে ফাঁকে একবার করে সময় দেখছেন, যেন সব ঠিকঠাক হয়। আজকের দিনটা তো আর সাধারণ নয়, আজ অনন্যাকে পাত্রপক্ষ দেখতে আসবে। বিয়ের কথা আগেই ঠিক হয়ে আছে, আজ এক প্রকার আনুষ্ঠানিক সম্মতি ও আংটি ববলের আয়োজন। নুহা আর রমাও সাহায্য করছে তাকে। তবে নুহা রান্নার কাজে খুব একটা দক্ষ নয়, তবুও সে চেষ্টা করছে যেন কোনোভাবে কাজে লাগে। অন্তত রান্নাঘরে দাঁড়িয়ে শুধু ঝামেলা না করে কিছুটা সহযোগিতা করাই তার উদ্দেশ্য। কিন্তু রান্নার কাজ করতে করতেই নুহার মন বারবার ফিরে যাচ্ছে কালকের ঘটনার দিকে। লোকগুলো কার কথায় আহিরকে কিডন্যাপ করতে চেয়েছিল? কে তাদের পাঠিয়েছিল? এসব প্রশ্ন তার পিছু ছাড়ছে না। কিভাবে আহির এত স্বাভাবিক থাকতে পারে? এমন ভয়ঙ্কর ঘটনার পরেও কিভাবে সে এমন নির্লিপ্ততা? কিছু একটা সমস্যা তো আছে। দুপুরের আগেই অতিথিরা এসে পৌঁছেছে। বসার ঘরটায় একটা গুঞ্জনভরা পরিবেশ। আহির, রুফমির, আফিয়া বেগমসহ পরিবারের বয়োজ্যেষ্ঠরা অতিথিদের সঙ্গে গল্পে মেতে উঠেছেন। অভ্যর্থনার ব্যস্ততা ছড়িয়ে পড়েছে পুরো বাড়িতে। অন্যদিকে নিশি অনন্যাকে সাজাতে ব্যস্ত। প্রতিটি গয়না, প্রতিটি সাজসজ্জার খুঁটিনাটি নিয়ে তার যত্নের শেষ নেই। অনন্যার রূপ যেন আরও ফুটে ওঠে, সে চেষ্টা চালিয়ে যাচ্ছে নিশি। ঠিক তখনই আরিফা বেগম নুহাকে ডেকে বললেন, নিশিকে নিয়ে এসো তো। নুহা গিয়ে নিশিকে আর অনন্যাকে নিচে নামিয়ে আনল। সিঁড়ি বেয়ে নিচে নামার সময়ই আহিরের দৃষ্টি আটকে গেল নুহার উপর। আজ সে কালোর উপর গোলাপি কাজ করা একটি শাড়ি পরেছে, যা তাকে এক অনন্য আভায় মোড়ানো মনে হচ্ছে। আহির অবাক হয়ে তাকিয়ে থাকল, যেন চোখ ফেরানো কঠিন হয়ে পড়েছে। নুহার দৃষ্টি যখন আহিরের চোখের সঙ্গে মিলল, আহির দ্রুত চোখ সরিয়ে নিল। নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করল। এর মধ্যেই ইরিনা,
ঈশান আর সালমানও নিচে নেমে এলো, অতিথিদের সামনে একে একে উপস্থিত হল সবাই। বাড়ির পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে উঠল। অনন্যার যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে, তার নাম ইরফান চৌধুরী। ইরফানের বাবা রুফমিরের দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু, সেই সম্পর্কের সূত্র ধরেই এ বিয়ের আয়োজন। ইরফানরা মোট 6 জন এসেছে, আরাফ নিজে, তার বাবা মা এবং দাদা দাদি। খুব ভালোভাবেই আংটি ববলের অনুষ্ঠানটা মিটে গেল। বিকেলের দিকে ওনারা ফিরে গেলেন। যেহেতু আগে থেকে সব ঠিক, তাই ওনারা বিয়েতে আর দেরি করতে চান না। বিয়ে ঠিক করা হয়েছে 1 সপ্তাহ পরে। ডিগ্রি 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 সন্ধ্যা নামতেই বসার ঘরে প্রাণবন্ত আড্ডা জমে উঠেছে। বিয়ে নিয়ে চলছে নানান পরিকল্পনা। আহির, সালমান, ইরিনা, অনন্যা, নিশি সবাই মিলে গল্পে মেতে আছে। হাসির রোল, ঠাট্টা মশকরা, সব মিলিয়ে এক চঞ্চল পরিবেশ। কিন্তু কোথাও যেন একটা শূন্যতা অনুভব করল আহির। চারপাশে তাকিয়ে বুঝল, নুহা নেই। ওর অনুপস্থিতি কেন জানি চোখে লাগল। তাই সবার মাঝ থেকে সরে গিয়ে নুহাকে খুঁজতে বের হল। আহির নিজের ঘরের দরজা অল্প খুলে দেখল, নুহা একা বসে ল্যাপটপে ব্যস্ত। পাশে তার প্রিয় বিড়ালটি গুটিসুটি মেরে বসে আছে, যেন মনোযোগের অপেক্ষায়। আহির দরজার কাছে দাঁড়িয়ে বলল, আপনি এখানে? আর আমি আপনাকে কতক্ষণ ধরে খুঁজছি। চলুন, নিচে সবার সঙ্গে গল্প করবেন। বিয়ে নিয়ে কিছু নিয়ে আইডিয়া দিবেন। আমার এসব কোলাহল পছন্দ না। আপনি যান। আহির একটু এগিয়ে আসল। এভাবে একা থাকবেন কেন? সবার সাথে মিশলে দেখবেন ভালো লাগবে। এবার নুহা বিরক্ত চোখে তাকিয়ে বলল, আপনি এত স্বাভাবিক থাকতে পারেন কিভাবে, আহির? এত বড় একটা ঘটনা ঘটল, অথচ কাউকে কিছু বললেনও না। আর আপনি? নুহার বাক্য শেষ হওয়ার আগেই আহির ধপ করে বিছানায় শুয়ে পড়ল। হাত দুটো মাথার পেছনে রেখে এক দৃষ্টিতে সিলিংয়ের দিকে তাকিয়ে বলল, যখন আপনার সাথে আমার বিয়ের কথা শুনেছিলাম, তখন কিছুই বুঝতে পারছিলাম না। সত্যিই কি তখন আমার বিয়ের বয়স হয়েছিল? আমি তো বরাবরই স্বপ্ন দেখতাম, বিদেশে গিয়ে পড়াশোনা করব। তাই বিয়ের দিন পালানোর সুযোগ পেয়েই বেরিয়ে পড়লাম। এইচএসসি পরীক্ষার ফলাফল আসতে তখনও 2 মাস বাকি ছিল। আমি 2 মাস বাংলাদেশে অপেক্ষা করি। রেজাল্ট আসতেই সবকিছু ঠিকঠাক করে চলে গেলাম ইতালি। ওখানে পড়াশোনা শুরু করলাম। সালমান আর ইরিনা তখন আমার প্রথম বন্ধু। আমি ওইখানে 3 বছর পড়াশোনা করি। তখনও বাড়ি আসার প্ল্যান ছিল না, তাই ভাবছিলাম কোনো কাজ খুঁজে ওইখানে থেকে কাজটা কন্টিনিউ করব। ইরিনার বাবা ইতালিতে নিজস্ব ডিটেকটিভ এজেন্সি চালাতেন। ইরিনার একটা ভাই ছিল, তবে দুর্ভাগ্যবশত সে মাত্র 16 বছর বয়সে মারা যায়। ইরিনার বাবা সবসময় বলতেন, আমি নাকি তার ছেলের মতো। তাই আমাকে নিজের সন্তানের মতো ভালোবাসতেন। বলতে গেলে আঙ্কেল আমাকে নিজের পরিবারের একজন ভাবতেন। আঙ্কেল আমাকে তার এজেন্সিতে জব অফার করেন। আমারও আগ্রহ ছিল, তবে ডিটেকটিভ হতে গেলে আমার দরকার ইতালিয়ান নাগরিকত্ব। ইতালিতে প্রাইভেট ডিটেকটিভ হতে নাগরিক হওয়া বাধ্যতামূলক নয়, তবে বসবাসের বৈধ অনুমতি, রেসিডেন্স পারমিট থাকতে হবে। আমি সেখানে 6 বছর থেকেছি এবং পড়াশোনা শেষ করেছি, তাই বৈধভাবে রেসিডেন্ট স্ট্যাটাসও পেয়েছি। আঙ্কেলের সাথে 2 বছর কাজ করেছি। আঙ্কেল আমাকে সবকিছুতে ভালোভাবে ট্রেন্ড করেছিলেন নিজের হাতে। যদি কোনো অভিজ্ঞ ডিটেকটিভের অধীনে আপনি কাজ করেন তাহলে লাইসেন্স ছাড়া কিছু নির্দিষ্ট কাজ করা সম্ভব, যেমন তথ্য সংগ্রহ করা, অনুসন্ধান চালানো, ইত্যাদি। তবে আঙ্কেল চাইছিলেন আমি যেন পরবর্তী আঙ্কেলের পুরো এজেন্সির দায়িত্ব নিই এবং ইরিনাকে বিয়ে করি, তাহলে আমি সহজেই নাগরিকত্ব পেয়ে যাব। তবে আমি ইরিনাকে কখনোই সেই চোখে দেখিনি। ইরিনা আমার কাছে অনন্যার মতো। ইতালিতে যাওয়ার পর সালমান, ডেভিড, ইরিনা ওরা আমাকে অনেক সাহায্য করেছে। আমার একাকিত্বে সঙ্গ দিয়েছি একদম ফ্যামিলির মতো। ইরিনা আমাকে পছন্দ করে সেটা আমি জানি। অনেকবার ওকে বোঝানোর চেষ্টাও করেছি, তবে মুখের উপর খারাপ ব্যবহার করতে পারি না। আঙ্কেলের থেকেই জ্ঞান চালানো শিখেছি। আমি জ্ঞান চালাতেও পারি। ইনফ্যাক্ট, আমার নিশানা খুব ভালো। আর আমাকে কে কিডন্যাপ করতে চেয়েছিল, তাও হয়তো আন্দাজ করতে পারছি। কিন্তু একটা কথা পরিষ্কার করে বলি, আমি কোনো মাফিয়া টাফিয়া নই, ম্যাডাম। আমার সম্পর্কে ভুল ধারণা বাদ দিয়ে একটু ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে ভাবতে পারেন না? নুহা ঠান্ডা গলায় বলল, আমি ইতিবাচক চিন্তাই করি, তবে আপনার গল্পে অনেক কিছু অজানা দিকও রয়েছে। আহির ভ্রু কুঁচকে তাকালো, মানে?
আপনি একা একা বাংলাদেশ থেকে ইতালি কিভাবে গেলেন? এত টাকা কোথায় পেলেন? আর আপনার সার্টিফিকেট, ভিসা, যা যা দরকার, সেসব কোথায় পেলেন? নিশ্চয়ই কেউ আপনাকে সাহায্য করেছে। বলুন কে? আহির হেসে ফেলল। ডিটেকটিভ আপনি, না আমি? এত প্রশ্ন। আহির নুহার একটা হাত ধরে নুহাকে তুলতে চাইল। চলুন, নিচে সবাই অপেক্ষা করছে। আমার একমাত্র বোনের বিয়ে অনেক কিছু ভেবেছি। আর আপনিও একমাত্র ভাইয়ের বউ, আপনাকেও তো কিছু দায়িত্ব নিতে হবে। নুহা তার হাত ছাড়ল না, বরং নিজের আরেক হাত দিয়ে আহিরের হাত ধরল। এটা কি এতই গোপন বিষয়, আহির? এত কিছু তো বললেন, এটুকু বলতে কি সমস্যা? আহির গম্ভীর মুখে বলল, এটা তেমন বড় কিছু নয়, আর লুকানোরও কিছু নেই। অনেকেই জানে, সালমান, ডেভিড, ইরিনা। কিন্তু আমি যা বলতে চাই না, আপনি সেটা জানার জন্য এতটা আগ্রহী কেন? নুহা উঠে দাঁড়াল। আপনার স্ত্রী হিসেবে কি এটুকু জানার অধিকারও নেই? আহির এক ধাপ এগিয়ে এসে মুচকি হেসে বলল, আপনি সত্যিই নিজেকে আমার স্ত্রী হিসেবে স্বীকার করছেন? কবে থেকে? নুহা চট করে চোখ সরিয়ে নিল। আপনি যা ভাবছেন, তেমন কিছু না। আর আমি একটা প্রশ্ন করেছিলাম, আপনি কিন্তু এখনও উত্তর দেননি। আহির শান্ত স্বরে বলল, আমি তো কখন থেকে বলার চেষ্টা করছি। কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই নুহা পেছনে ফিরল। হাঁটতে হাঁটতে বলল, তাড়াতাড়ি নিচে চলুন, সবাই হয়তো অপেক্ষা করছে। নুহা, একটা প্রশ্ন আমিও করব, উত্তর কিন্তু আপনাকেও দিতে হবে। আহির একটু হাসল, তারপর ধীরে ধীরে তার পেছনে হাঁটা ধরল। এই মেয়েটা যে তার জীবনে একটা জটিল রহস্যের মতো, সেটা আহির আরও একবার টের পেল। চলবে।